আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের থিওরি ক্লাসটা কমপ্লিট হয়ে গেছিলো আপনার নিউটনীয় বলবিদ্যা। তো আজকে আমাদের যেটা ছিল যে আমরা একটা ম্যাথ ক্লাস করব, যেখানে আমরা মোটামুটি সফটওয়্যার ম্যাথ সলভ করবো, এরকমই একটা কথা ছিল। তো ভাই কিছু কারণে আজকে লাইভ ক্লাসটা নিতে পারছি না, আমি রেকর্ডেড ক্লাসটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আসেন আমাদের রেকর্ডেড ক্লাসে যাই আমরা। তো প্রথমে আমরা যেই টপিকটার কিছু অঙ্ক দেখব, এটা খুবই কমন টপিক, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। তো সেটা রিলেটেড ভাই হচ্ছে 1 2 3 4 চারটা ম্যাথ করছি, ঠিক আছে? চারটা ম্যাথের কোশ্চেন লিখছি, আমি একটু পরে বলে দিব যে কোন কোশ্চেনটা কীরকম। হ্যাঁ, তো আমি একটা করে সলভ করা শুরু করি। দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে এটা যে 40 কেজি ভরের একটা কিছু এদিকে যাচ্ছে কত বেগ নিয়ে? 10 মিটার পার সেকেন্ড বেগে। আর 60 কেজি ভরের আরেকটা বস্তু, সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিকে আসতেছে, ঠিক আছে? তারপরে বলছে যে তারা দুজন একসাথে কী হবে? একটা পয়েন্টে ধাক্কা খাবে। ওই ধাক্কা খাওয়ার পর তারা যখন একত্রে যুক্ত হয়ে যাবে, একত্রে যুক্ত যদি তারা হয়ে যায়, সেক্ষেত্রে তারা কত বেগে চলবে বা তাদের মিলিত বেগ কত, সেটা জানতে চাইছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা জানি কি, যে আগে যেই ভরবেগ ছিল সেটার যোগফল ইকুয়াল টু পরে যেই ভরবেগ হবে দুইটা বস্তুর সেটা, ঠিক আছে? মানে দুইটা হচ্ছে কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি ধরতে পারি? আমরা এখানে ধরতে পারি যে প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল টু কত? 40 কেজি। আপনার দ্বিতীয় বস্তুর ভর m2 ইকুয়াল টু কত? 60 কেজি। আমি জানি আপনারা সবাই পারেন, আপনারা হচ্ছে নিজেরা কুইক সলিউশন করে ফেলেন। হ্যাঁ, প্রথম বস্তুর আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? তো এখন দেখেন ওর বেগের দিক 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আমি যদি প্রথম বস্তুর বেগের দিকটাকে পজিটিভ ধরি, তাহলে দ্বিতীয় বস্তুর বেগের দিকটা কি? ঠিক তার উল্টা দিকে। তাহলে ওর ক্ষেত্রে কি হবে? ইউ2টা কত হবে? -5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। মাইনাস কেন? কারণ হচ্ছে বেগের দিকটা উল্টো দিক, ঠিক আছে? তো এখন তারপরে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণশীলতায় যাই। ভরবেগের সংরক্ষণশীলতা কি বলছে? যে আদিতে ভরবেগ তো তাদের এইটা ভরবেগের যোগফল, ঠিক আছে? পরবর্তীতে কি হয়েছে? ধাক্কা খাওয়ার পরে একত্রে যুক্ত হয়ে গেছে। একত্রে যুক্ত হওয়া মানে কি? দুইটা বস্তু একত্রিত হয়ে গেছে, তার মানে তাদের কি আপনার ভরটা কি হবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? একসাথে হয়ে গেছে তারা, ঠিক আছে? এবং একসাথে যখন তারা যুক্ত হয়ে যাবে, তারপরে তাদের যে বেগ হবে সেটা তো একটাই বেগ হবে, তাই না? তার মানে তাদের মিলিত একটা বেগ থাকবে, এইটা হচ্ছে সেই বেগ। তাহলে এই যে ভর ইন্টু বেগ, ঠিক আছে? তার মানে আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। আপনাকে কি চাইছে? এই ভি এর মানটা চাইছে, ঠিক আছে? তাইলে এই ভি এর মানটা কি আসবে? এই ভি এর মানটা এখান থেকে জাস্ট সূত্র আপনারা দেখেন, আপনারা সবাই পারবেন এটা। হ্যাঁ, করে ফেলেন, নিজেরা করে ফেলেন। আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম, ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই অঙ্ক না করাইলেও হইতো, কিন্তু তারপর করিয়ে দিলাম। তো এখন দেখেন এখানে সবগুলো ভ্যালু আপনারা জানেন, ইজিলি এখান থেকে ভি পেয়ে যাবেন, ঠিক আছে? বা তাদের মিলিত বেগটা কত সেটা পেয়ে যাবেন। তো আপনারা এটা করে ফেলেন। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা ভাই বলে দিই। দেখেন দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? 100 কেজি ভরের একটা বস্তু, সে 20 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। আরেকটা কি বলছে? 200 কেজি ভরের আরেকটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে তার উল্টা দিকে আসতেছে। ধাক্কার পর একত্রে যুক্ত হয়ে কোন দিকে কত বেগে চলবে, ঠিক আছে? কোন দিকে কত বেগে চলবে, ঠিক আছে? তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, আপনারা কিন্তু অলরেডি এই অঙ্ক আর আগের অঙ্ক কিন্তু একরকম, আপনারা কিন্তু অলরেডি বেগ কীভাবে বের করে সেটা জেনে গেছেন, ঠিক আছে? এখন বেগের ভ্যালুটা যদি এখানে কি আসে? বেগের ভ্যালুটা যদি এখানে পজিটিভ আসে, বেগের ভ্যালু কি আসে? পজিটিভ আসে। আমরা কোন দিকটা পজিটিভ ধরে নিছিলাম শুরুতে? প্রথম বস্তু যেদিকে যাচ্ছে সেটা পজিটিভ ধরে নিছিলাম না? তাহলে বেগের মান যদি পজিটিভ আসে, আমরা কি বলবো? প্রথম বস্তুর বেগ যেদিকে ছিল, এই যে মানে ফাইনাল যে বেগটা, সেই বেগের দিকও কী হবে? সেম হবে, বা একত্রিত হয়ে তারা ওই দিকে যাবে। আবার যদি বেগের মানটা যদি কোনো কারণে আপনার নেগেটিভ চলে আসে, আপনি কি বলবেন? দ্বিতীয় বস্তুর বেগটা কিন্তু আমরা নেগেটিভ ধরছিলাম, তার মানে আপনি বলবেন কি, যে মিলিত হওয়ার পরে তারা দ্বিতীয় বস্তুর দিকে বা প্রথম বস্তুর উল্টা দিকে চলা শুরু করবে, ঠিক আছে? এটা হচ্ছে যে মনে করেন একত্রিত হয়ে গেলে এই ঘটনা ঘটবে। তো আশা করি 2 নম্বর অঙ্কটাও নিজেরা পারবেন, ঠিক আছে? তারপরে দেখেন আমার 3 নম্বর অঙ্কে কি বলছে? 3 নম্বর অঙ্কে বলছে যে একটা বন্দুক আছে, ঠিক আছে? বন্দুকের ওজন দিয়ে দিছে কত? 6 কেজি। বন্দুকের ওজনটা কত? 6 কেজি, ঠিক আছে? বা বন্দুকের ভর হচ্ছে 6 কেজি। হ্যাঁ, এখন বন্দুক থেকে একটা বুলেট বের হয়েছে। বুলেটটা কি? আপনি ফায়ার করছেন, বুলেটটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে রওনা হয়েছে, এবং বুলেটটার যে ভর সেটা হচ্ছে 0.01 কেজি। এখন দেখেন বলছে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত। হ্যাঁ,
আমরা কি জানি একটা বন্দুক বা একটা পিস্তল দিয়ে আমি যখন ফায়ার করব তখন হচ্ছে বুলেটটা সামনের দিকে যাবে আর পিস্তলটা কি করবে আমাকে পিছনের দিকে একটা ধাক্কা দিবে বা সে পিছনের দিকে একটা বেগপ্রাপ্ত হবে। তো বেগপ্রাপ্ত হয়ে যখন পিছনে সরে আসবে তখন হচ্ছে আমি কি করব একটা ধাক্কা খাবো, ঠিক আছে। তো এই ঘটনাটা ঘটে। তাহলে এটার ক্ষেত্রেও তো সেম কথা, ঠিক আছে, যে আদি ভরবেগ আর পরের ভরবেগ সমান হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখন ধরেন আপনার বন্দুকের যে আদি ভর সেটা হচ্ছে m, বন্দুকের যে আদি বেগ সেটা হচ্ছে v, তারপরে বুলেটের যে আদি ভর সেটা হচ্ছে m, আর বুলেটের যে আদি বেগ সেটাও ধরে নেন v, ছোট v, ঠিক আছে, mv বড় বড়, mv ছোট ছোট, ঠিক আছে। তা আমরা কি জানি আদি ভরবেগ আর পরের ভরবেগ সেম হওয়ার কথা। তো এখন দেখেন ওর তো আদিতে ভর ছিল, ওকে ফাইন ছিল, ওরও আদিতে ভর ছিল, মানে বুলেটেরও ভর ছিল, কিন্তু ওর কিন্তু আদিতে বেগ ছিল না, আবার ওরও কিন্তু আদিতে বেগ ছিল না। তার মানে ওদের যদি আদিতে ভরবেগটা আমি যোগ করি, কারণ কি আমরা কি জানি আদিতে ভরবেগ ইকুয়াল টু পরের ভরবেগ হয় ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী। তার মানে এমভি প্লাস এমভি যদি আমি করি এই ভিগুলা জিরো হওয়ার কারণে কি হয়ে যাবে, এই জিনিসটার মান জিরো হয়ে যাবে, ঠিক আছে। মানে আদিতে ভরবেগ শূন্য ছিল, তাহলে পরবর্তীতে যেটা বের করবো সেটার মানও কি হবে, শূন্য হবে। তাহলে আমি এটার মানটা শূন্য ধরে নেই, ঠিক আছে। এখন আমাকে কি বলছে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে, ঠিক আছে। তা একটা জিনিস ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করেন কি একটা জিনিস দেখেন যে আমরা বলছি কি আদিতে ভরবেগ সব কিছু যোগফল করলে কত আসবে, মানটা আসবে শূন্য, হ্যাঁ। তো এখন আমরা উল্টাভাবে চিন্তা করি, আমরা ধরি কি যখন হচ্ছে আমি ফায়ার করে ফেলছি তখন বন্দুকটার বেগ হয়েছে কি, আপনার বন্দুকটার বেগ ধরে নেন এখন কি বড় ভি, ঠিক আছে। যখন ফায়ার করছেন তখন তো বন্দুক বেগপ্রাপ্ত হয়েছে, তাহলে তখন তার বেগটা কি বড় ভি। আর যখন হচ্ছে ফায়ার করা হয়েছে তখন কিন্তু বুলেটটারও বেগ হয়েছে 300 মিটার পার সেকেন্ড ইন পার্সন, তাহলে ওর বেগটাকে ধরেন ছোট ভি, ঠিক আছে। তাহলে আদিতে ভরবেগ কিন্তু পরের ভরবেগ হবে, তা আদিতে ভরবেগ শূন্য, তাহলে পরের ভরবেগ যদি এগুলো হয় তাহলে পরের ভরবেগের যোগফলটা বের করলেন, মানে সহজ, আপনারা এই থিওরি তো জানেন। তো এখান থেকে কী বের করতে পারবো, আমাকে কি বলছো বন্দুকের পশ্চাৎ বেগ না, এই যে এই বেগটা কি আমি বন্দুকের বেগ ধরছি, তো এই বেগটা আমার বের হবে, তাহলে এই বেগটা কি হবে এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি, ঠিক আছে। অতএব ভি ইকুয়াল টু আপনার ভি এর মান লাগবে মাইনাস এম ইন্টু ছোটো ভি ডিভাইডেড বাই বড় এম, ঠিক আছে। দেখেন এম এম জানেন আর ভি জানেন, ছোটো ভি জানেন। আর এই মাইনাসটা কেন আসছে, মাইনাসটা আসছে এই জন্য যে আপনার বুলেটের দিকের সাথে উল্টা দিকে যেহেতু বন্দুকটা মানে হচ্ছে যে গতিশীল হবে, সেহেতু এটাকে কি বলবো পশ্চাৎ বেগ, আর পশ্চাৎ বেগের জন্য অটোমেটিক্যালি কি আসছে একটা মাইনাস চলে আসছে, ঠিক আছে। তো আশা করি এইটুকু আপনারা বুঝে গেছেন। তো এইভাবে করে আপনারা এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো ভাই এখন পরের অঙ্কটায় যাচ্ছি। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে যে 1200 কেজি ভরের একটা গাড়ি আছে, 1200 কেজি ভরের একটা গাড়ি আছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। আর 800 কেজি ভরের একটা স্থির গাড়ি সেখানে দাঁড়ায় ছিল। তো ও করছে কি এই 1200 কেজি ভরের গাড়িটা 20 মিটার পার সেকেন্ডে গিয়ে ওকে একটা বাড়ি দিছে বা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে দুইজনে হচ্ছে কি একত্রিত হয়ে 120 মিটার পিছলিয়ে গেল, ঠিক আছে, পিছলে গিয়ে থামলো, হ্যাঁ। মানে হচ্ছে দুইজন বাড়ি খাইছে, একজন হচ্ছে গতিশীল আরেকজন স্থির, দুইজন হচ্ছে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে ওই যে প্রথম বস্তুর বাড়ির কারণে দ্বিতীয় বস্তুটাও কিছুটা গতিশীল হয়েছে। তারপরে গতিশীল হওয়ার পরে মানে ঘটনাটা এরকম দেখেন, দুইজন বাড়ি খেলো ধরেন, বাড়ি খাওয়ার পরে ওরা আদি অবস্থান থেকে কতটুকু গেছে আপনার 120 মিটার গেছে, হ্যাঁ 120 মিটার পিছলিয়ে গিয়ে কী করছে থামছে। তার মানে দুইজনের যে মিলিত বেগটা হয়েছিল বাড়ি খাওয়ার পরে সেই বেগটা এই জায়গায় এসে জিরো হয়েছে, ঠিক আছে। তো এখন বলছে যে আপনাকে বাধাদানকারী বলটা কত বা এফ এর মান কত, বাধাদানকারী এফ, ঠিক আছে। এই যে থামলো দেখেন এইটুকু গিয়ে যে সে থামলো কেন, কারণ কি তার উল্টা দিকে একটা বাধাদানকারী বল ছিল, সেটার কারণে সে থামছে। এই হচ্ছে সেই বাধাদানকারী বল, আপনাকে এই বলটার মান বের করতে বলছে, ঠিক আছে। তো প্রথমে আমার কি লাগবে, প্রথমে আমরা আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা আগে বের করি যে মনে করেন দুইজন যখন ধাক্কা খেয়েছে তারপরে তাদের বেগ কত ছিল, ঠিক আছে, বা তাদের মিলিত বেগ কত হয়েছে, কারণ তারা তো একত্রিত হয়ে চলে গেছে তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেটা বের করি। আমরা আগে ডেটাগুলো ইনপুট দেই। ডেটাগুলো কি আপনার এম ওয়ান ইকুয়াল টু কত 1200 কেজি, M2 ইকুয়াল টু আপনারা কিন্তু এককগুলো দিবেন, ভাইয়া দিচ্ছি না, 800 কেজি, ঠিক আছে। তারপরে আপনার V1 ছিল 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, V2 ছিল আচ্ছা 0 ছিল 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। তো এখন দেখেন এই হচ্ছে মোটামুটি আদিতে তাদের অবস্থা, আদিতে তাদের বেগগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখন তাদের পরবর্তীতে বেগের মানটা কি ধাক্কার পর তারা একত্রিত হয়েছে, তার মানে একত্রিত হওয়া মানে কি দুইজনের
ভরটা কি হয়েছে যোগ হয়েছে, আর হচ্ছে একত্রিত বেগ যেহেতু তার মানে বেগ হবে একটাই, ঠিক আছে। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে কি লিখবো, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 প্লাস m2, ওই যে আগের মতো m1 প্লাস m2 ইন্টু v, ঠিক আছে। তো এখান থেকে আমার কিসের মান আসবে, v এর মান আসবে। তার মানে m1 v1 কত 1200 ইন্টু v1 হচ্ছে 20 প্লাস হচ্ছে m2 800 ইন্টু v2 হচ্ছে 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 প্লাস m2 কত 1200 যোগ 800, তার মানে হচ্ছে 2000, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো এটা তো শূন্য, এখান থেকে কত আসে 1200 20 2000, 0 0 কাটা, 2টা 0 2টা 0 কাটা, 2 2 কাটা, তার মানে এখান থেকে মনে হয় 12 আসবে। হ্যাঁ 12 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 মেবি এটা আসবে, আপনারা দেখবেন আমি 12 ধরেই করি। হ্যাঁ তো এখন দেখেন আমরা এখন কি পাইছি, এই যে তারা দুজন যখন ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে তাদের মিলিত বেগ কত, এই ইউটা কত, ইউটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। মানে এই পয়েন্টে ধাক্কা খাওয়ার পরবর্তী পয়েন্টে তাদের আদি বেগ কত হয়েছে বা তাদের মিলিত বেগটা কত হয়েছে, এইটা হয়েছে। তো এই বেগ নিয়ে রওনা হওয়ার পর সে 120 মিটার যায় এবং তার একটা পর্যায়ে কী হয়, সে থেমে যায়। তাহলে আমরা এইটা পাইলাম। এখন আমাকে বলছে বাধাদানকারী বল, আর আমরা কি জানি বল এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু অলওয়েজ এম এ। তো দুইজন যেহেতু একসাথে গিয়ে থামছে বা একসাথে চলতেছিল, চলতে চলতে থামছে, তার মানে এম এর মানটা কি, এম এর মানটা তো অবশ্যই m1 প্লাস m2, এটা তো আমরা জানি। তার মানে আমাদের টার্গেট কি, এ বের করা টার্গেট। হ্যাঁ তাইলে এই যে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 থেকে সে চলতে চলতে 120 মিটার গিয়ে যখন এই শেষ বেগ প্রাপ্ত হয়েছে, এই মুহূর্তে তার এ এর মান কত সেটা আমরা বের করব। তাহলে সেটা বের করা খুবই সহজ। দেখেন আপনি যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as নেন, মাইনাস 2as কেন নিলাম, কারণ হচ্ছে তার মন্দন হচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছি, মন্দন না হলে তো সে থামতো না, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ারের মান কত, ভি স্কোয়ারের মান হচ্ছে 0 স্কোয়ার, ইউ স্কোয়ার মান কত 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত 120, এখান থেকে কত আসবে 144 ডিভাইডেড বাই 240। তো মনে করেন এখান থেকে একটা এর মান পাইছেন। হ্যাঁ যেই এর মানটা এখান থেকে পাবেন সেটাকে নিয়ে কোথায় বসাবেন, এইখানে বসাবেন। তাইলে হচ্ছে ওই এর মানটা যদি এখানে বসান আপনি কি পেলেন, একটা বাধাদানকারী বল পাবেন, ঠিক আছে। আপনারা অবশ্যই লিখে দিবেন যে ইহা হচ্ছে এই যে মানে গাড়িটা যখন যাচ্ছে বা থামতেছে সেইটার জন্য যে বাধাদানকারী বলটা প্রয়োজন সেই বলটা হচ্ছে এইটা, ঠিক আছে। অথবা অনেকে হচ্ছে এখানে পজিটিভ নেবেন, অনেকে যারা এখানে পজিটিভ নেবেন তাদের অটোমেটিক্যালি এখানে নেগেটিভ আসবে, ঠিক আছে। আর নেগেটিভ মানেই তো একটা বাধাদানকারী বল, মানে মূল বলের উল্টা দিকে যে বল সেটা হচ্ছে কি বাধাদানকারী বল। তো এই হচ্ছে ঘটনা, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। তো আমি এরপরে নেক্সট টপিকে চলে যাব, আপনারা এই অঙ্কগুলো করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখব যে রকেটের অঙ্কগুলো। হ্যাঁ রকেটের অঙ্কগুলো সহজ, আপনারা সবাই পারেন। তারপরে ভাই একটু করে বলে দিই। হ্যাঁ রকেটের ব্যাপারটা কী ছিল, রকেটের থিওরিটা ছিল এমন যে রকেটের ভিতরে হচ্ছে যে আমাদের জ্বালানি হিসেবে গ্যাস থাকে, সেই গ্যাসটা হচ্ছে যে বের হয় এবং সেই গ্যাসটা বের হওয়ার সময় সে হচ্ছে বিপরীত দিকে রকেটকে একটা ধাক্কা দেয়, যেই ধাক্কার ফলে রকেটটা উপরের দিকে উঠে বা রকেটটা হচ্ছে চলাচল করে, ঠিক আছে। তাহলে মনে করেন যেই গ্যাসটা মনে করেন ডেল এম পরিমাণের গ্যাস ডেল ভি বেগ নিয়ে ডেল টি সময়ব্যাপী বের হয়ে আসতেছে, ঠিক আছে। ব্যাপারটা অনেকটা এরকম। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে কী করছিলাম যে মানে ওর যে ভরবেগের পরিবর্তনটা সেটা আমরা নিতে পারি এখান থেকে, ডেল পি ইকুয়াল টু কত ডেল এম ইন্টু ডেল ভি, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে গ্যাস যে নির্গমন হচ্ছে সেই নির্গত গ্যাসের ভর আর হচ্ছে ওটার বেগ। তাহলে হচ্ছে কি আমি ওর ভরবেগ পেয়ে গেলাম না। তো এখন বলছি কি ওর ভরবেগ ও এই পরিমাণ বের হওয়ার ফলে ও যেই ধাক্কাটা দেয়, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ইম্পালস ফোর্স বা ধাক্কাটা পড়ছিলাম, ঠিক আছে। ধাক্কা বা ইম্পালস ফোর্সটা কি আমাদের ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এইটা ইকুয়াল টু কি ধাক্কা বা ইম্পালস ফোর্স যেটা সেটা, ঠিক আছে। ইম্পালস ফোর্স না বা ধাক্কা, ঠিক আছে, ওটাকে আমরা কি বলি ধাক্কা বলি। ধাক্কাটাকে আমরা কীভাবে প্রকাশ করতাম, এফ ইন্টু ডেল টি, ঠিক আছে। গত ক্লাস থেকে এটা পাইছিলাম কিন্তু আমরা, ঠিক আছে। তার মানে এটা ইকুয়াল টু এটা আমরা বলতে পারি, ঠিক আছে। কারণ কি ধাক্কাটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। হ্যাঁ তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে এফ এর মানটা বের করতে পারি, মানে এফ হচ্ছে কি প্রযুক্ত বলটা কত সেটা, ঠিক আছে, বা কত বল সে উপরের দিকে দিয়ে তারপরে বের হচ্ছে, মানে গ্যাসটা বের হওয়ার সময় উপরের দিকে কত বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে এই বলটা, ঠিক আছে। তার মানে ডেল এম ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তার মানে এই জিনিসগুলো পাইলে আমি এফ এর ভ্যালু বের করতে পারবো বা আমাকে সামথিং লাইক দ্যাট এরকম। হ্যাঁ আবার অনেক সময় হচ্ছে যে আপনাকে কি বলে যে রকেটের ত্বরণ কত, তো রকেটের মনে করেন ভর হচ্ছে এম, ঠিক আছে। তো রকেটের ভর এম আর তার উপর প্রযুক্ত বল যদি এফ হয়, ঠিক আছে, তাহলে আমরা কি জানি এফ ইকুয়াল টু কি এম
এ। তাহলে এইভাবে করে আপনি হচ্ছেন ত্বরণটা বের করবেন, এ ইকুয়াল টু কত F/m। তাহলে এফ এর ভ্যালু কত, এটা না, তো এইটাকে আপনি লিখতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি কি লিখবেন, del m del v বাই del t, ঠিক আছে, এটা লিখলাম F/m, তার মানে এই যে ডিভাইডেড বাই বড় এম। তো এইভাবে করে আমরা লিখতে পারি চাইলে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, এগুলা দিয়ে আমরা হচ্ছে যে ইনশাল্লাহ অঙ্কগুলা করতে পারবো আশা করি এখন। তো আমরা হচ্ছে অঙ্কগুলো এখন শুরু করব, ঠিক আছে। তো এখন দেখেন আপনাদের প্রথম অঙ্কটাই কি বলছে, প্রথম অঙ্কটাই বলছে একটা রকেট হচ্ছে ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করছে, ঠিক আছে। যাত্রার প্রথম 2 সেকেন্ডে সে তার ভরের 1/50 অংশ, ঠিক আছে, হারায়, এত অংশ সে হারায়। তো নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ যদি এত হয় তাহলে তার ত্বরণ কত, কার ত্বরণ কত, এই রকেটের ত্বরণ কত, ঠিক আছে। তো আমরা রকেটের ত্বরণ তো খুবই সহজেই বের করে ফেলতে পারি, তাই না, খুব সহজেই বের করে ফেলতে পারি। দেখেন আমাকে কি দেওয়া আছে আমার, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা এখান থেকে কি দেখছি যে আপনার del m del v এই দুইটার মধ্যে একটা সম্পর্ক বের করছি না, এখানে এখানে কিন্তু একটা সম্পর্ক চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা যদি একটু সুন্দর করে গুছাই, দেখেন তো কি লেখা যায়, del m বাই del t, ঠিক আছে, del m বাই del t ইন্টু del v ইন্টু কি আপনার এই 1/m, মনে করেন এই জিনিসটাকে আলাদা করে লিখলাম। তাহলে del t আর del m মানে কি, del t সময়ে del m পরিমাণ আপনার গ্যাস বের হয়, তার মানে একক সময়ে কতটুকু গ্যাস বের হয় সেটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি del m বাই del t এর ভ্যালু পেয়ে গেছেন। মানে এটা কি একক সময়ে কতটুকু ভর বের হয়েছে, মানে কতটুকু গ্যাস বের হয়েছে সেটা যদি আপনি জানেন তাহলে আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি del m বাই del t কি একক সময়ে কতটুকু ভর বের হয়েছে বা নির্গত গ্যাসের ভর সেটা জানায় আমাদেরকে, ঠিক আছে। আর ভিটা কি, del ভিটা হচ্ছে কত বেগে গ্যাসটা বের হচ্ছে, আর m তো জানেনি, ঠিক আছে। তো যাকে এটা এ বের করার ক্ষেত্রে এখন প্রথম অঙ্কে আপনাকে কি বলছে, এটার বা এই যে ত্বরণ বা এ বের করার ক্ষেত্রে আপনাকে বলছে, হ্যাঁ। তো ত্বরণ বের করার ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, আপনাকে হচ্ছে যে এম এর ভ্যালুটা মেবি দেওয়া নাই, ঠিক আছে। কিসের ভ্যালু দেওয়া নাই, এম এর ভ্যালুটা দেওয়া নাই, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি এখানকার অবস্থা। তো আমরা এখন হচ্ছে যে অঙ্কটা শুরু করি, ঠিক আছে। তো এখন দেখেন এটার ক্ষেত্রে আপনি কিভাবে অঙ্কটা করবেন, এটার ক্ষেত্রে আপনি যখন অঙ্কটা করবেন তখন হচ্ছে আপনাকে কি নিতে হবে, দেখেন নিষ্ক্রান্ত গ্যাসের, আচ্ছা এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, কি বলছে, নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ এত হলে ত্বরণ কত। তার মানে এখানে আপনার কি চায়নি, এখানে কিন্তু আপনার এই এ চায়নি, এই এটা কি রকেটের ত্বরণ, এই এটা কি রকেটের ত্বরণ, ও আপনার কিসের ত্বরণ চাইছে, ও আপনার থেকে চাইছে গ্যাসের ত্বরণ। তার মানে রকেটের ত্বরণ না চাইলে তো মানে রকেটের ত্বরণ না চাইলে তো আমার হচ্ছে রকেটের ভরটা লাগতেছে না, এই জন্য হচ্ছে যে আমরা ভরটা খুঁজে পাইনি, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা ওই ত্বরণটা এখন বের করব, ঠিক আছে। তো ওই ত্বরণটা আমরা বের করতে গেলে আমাদের কি করতে হবে, দেখেন আমাদের নর্মাল কি ঘটনা, নর্মাল ঘটনা হচ্ছে যে F ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তো এফ এর ভ্যালু তো আমরা এখান থেকে জানি, ঠিক আছে, এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে জানি। তো এখন দেখেন এফ এর ভ্যালুটা কি, আমরা কি বলছি, এফ এর ভ্যালুটা হচ্ছে উপরের দিকে সে যেটা দেয়, ঠিক আছে, বা হচ্ছে সে যেই বলে বের হচ্ছে সেটার একটা প্রতিক্রিয়া স্বরূপ উপরের দিকে একটা দিতেছে, তার মানে ক্রিয়ার প্রতিক্রিয়া তো সমান, তার মানে গ্যাস নিচের দিকে যেই বল প্রযুক্ত করে সেটা যদি আমি জানি তাহলে গ্যাসের যারা প্রযুক্ত বল যেটা সেটা তো আমি জেনে গেছি, ঠিক আছে। তার মানে এফ এর ভ্যালু আমরা জানি, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার এমটা কি কি পরিমাণ ভর বের হয়েছে সেটা বুঝাইছে না, আর হচ্ছে এই এটা বের করবেন, তার মানে আপনার এটা কি এফ বাই এম, ঠিক আছে। তাহলে এফ এর ভ্যালু আপনি বের করবেন এটার মাধ্যমে, তার মানে এফ এর ভ্যালু যদি বের করেন তাহলে কি আসবে, del m ইন্টু del v ডিভাইডেড বাই del t ইন্টু কত 1/m, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। তো এভাবে যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখেন del m বাই del t, del m বাই del t কি একক সময়ে কতটুকু ভর হারাইছে, ঠিক আছে। দেখেন তো 2 সেকেন্ডে এত অংশ ভর হারায়, একক সময়ে কত অংশ ভর হারায় সেটা আপনারা বের করতে পারবেন। 2 সেকেন্ডে 1/50, তার মানে একক সময় কত 1/100, তার মানে আপনি এই del m বাই del t এর মান জানেন, ঠিক আছে। del v টা কি গ্যাসের যেই গতিবেগটা সেটা না, তার মানে এই যে দেখেন এইটা আপনি জানেন। আর এই mটা কি, mটা বোঝায় হচ্ছে যে আপনার গ্যাসের যে ভর সেইটা, ঠিক আছে, গ্যাসের যেই ভর সেটা বা টোটাল ভর যেটা সেটা বোঝায়, হ্যাঁ। তাহলে এখন একটা জিনিস দেখেন, তা বলবেন ভাইয়া m এর তো ভ্যালু দেওয়া নেই, তাহলে আপনি জিনিসটা কীভাবে করবেন, দেখেন আপনাকে কি বলছে 2 সেকেন্ডে এইটা টোটাল ভরের 1/50 অংশ হারায়, তাহলে টোটাল ভরটা ধরেন হচ্ছে আপনি বড় এম, ঠিক আছে। তাহলে এম এর কত অংশ হারায় 1/50 অংশ, তার মানে এম এর কত 1/50 অংশ হারাইছে, ঠিক আছে। তাহলে 2 সেকেন্ডে কতটুকু হারাইছে, এতটুকু হারাইছে, 1 সেকেন্ডে কতটুকু হারাইছে,
m/100। বুঝতে পারছেন আশা করি। মানে হচ্ছে যে এই জায়গায় কি আসবে, 1 সেকেন্ডে এই পরিমাণ হারাইছে, ঠিক আছে। তাহলে আপনার এটা কত আসবে ভাই, একটু করি, m/100 ইন্টু আপনার ডেল ভি এর মান কত, 2500, ঠিক আছে, 2500 ইন্টু 1/m, ঠিক আছে। তো mm কাটাকাটি যাবে, এখান থেকে আপনি কাটাকাটি করলে ও আচ্ছা ভ্যালু তো চলেই আসছে, 25 মিটার/সেকেন্ড/2। তো এই হচ্ছে মোটামুটি আপনার এই জায়গার ঘটনা। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এটা কি বের করছি, আমরা হচ্ছে এটা হচ্ছে গ্যাসের যে ত্বরণটা সেটা বের করছি না। এখন একটা জিনিস খেয়াল করেন ভাই, আরেকবার বলি, ঠিক আছে। আমরা যখন এফ এর ভ্যালুটা কি পজিটিভ, এফ এর ভ্যালুটা কি পজিটিভ, তখন আমরা এটা ধরছি না, ঠিক আছে। এফ এর ভ্যালুটা কি পজিটিভ, তখন এটা ধরছি। এফ এর ভ্যালু পজিটিভ কখন, যখন হচ্ছে গ্যাসের বেগ কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। গ্যাসের বেগ যখন নিচের দিকে তখন পজিটিভ। মানে আমি যদি গ্যাসের কথা চিন্তা করি, গ্যাসের বেগ হচ্ছে যদি নিচের দিকে হয় তাহলে হচ্ছে নিচের দিকে আমি বলটা পজিটিভ ধরলাম, আর উপরের দিকে যে বলটা সেটা আমি নেগেটিভ ধরলাম, ঠিক আছে। মানে প্রতিক্রিয়াস্বরূপ রকেটকে যেটা দিচ্ছে সেটাকে আমি কি ধরতে পারি, নেগেটিভ ধরতে পারি, ঠিক আছে। তো পজিটিভ নেগেটিভ এখানে এত বেশি ইম্প্যাক্ট ফেলতেছে না আপাতত। এখানে আমার আরেকটা ঘটনা ছিল যেটা আমি বলবো ভাবতেছি, দাঁড়া আমি একটু চিন্তা করে নিই। যে ঊর্ধ্বমুখী যাত্রায় যখন আমি যাচ্ছি তখন হচ্ছে আমার ত্বরণটা হচ্ছে, নিষ্ক্রান্ত গ্যাসের ত্বরণটা হচ্ছে নিচের দিকে, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটার গতিবেগ যদি এত হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল, এটা নিয়ে ভাই আরেকটু চিন্তা করি। মানে এখানে একটা গন্ডগোল থাকতে পারে আমার যেটা মনে হচ্ছে। মানে ঘটনা হচ্ছে যে আপনার তো নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ হলে এটা ত্বরণ করতে চাইছে, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে তাইলে ত্বরণ যদি এটা চায় তাইলে এখানেই শেষ। কিন্তু আপনাকে যদি কোনোভাবে এটা যদি রকেটের ত্বরণ বের করতে বলতো, মানে হচ্ছে রকেটের যদি ভর দেওয়া থাকতো, আপনি যদি রকেটের ত্বরণ বের করতেন তাহলে রকেটের ত্বরণটা কোন দিকে হইতো, উপরের দিকে হইতো না। তো রকেটের ত্বরণ যদি উপরের দিকে হইতো, দেখেন ত্বরণ একটা পাইলাম আমি উপরের দিকে, ঠিক আছে, একটা ত্বরণ পাইলাম উপরের দিকে, যেটা রকেট, মানে হচ্ছে গ্যাস বের হওয়ার ফলে উপরের দিকে গেল। আরেকটা ত্বরণ কিন্তু আমার নিচের দিকে কার্যকর থাকে সবসময়, যেটাকে কি বলি, অভিকর্ষ ত্বরণ, সেটা নিচের দিকে। তো সেইটা যদি আমাকে বলতো, সেই ক্ষেত্রে আমি কি করতাম, a-g করতাম, ঠিক আছে। যে রকেটের ত্বরণ থেকে নিচের ত্বরণটা বিয়োগ দিতাম, দুইটা কাটাকাটি হয়ে যেই ত্বরণটা যায় সেই ত্বরণের রকেটটা কোন দিকে যেত, উপরের দিকে যেত। তো আপাতত এখানে সেই ঘটনা আমি দেখতেছি না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন, এটা যেটা ভাই বললাম। এখন দেখেন কি বলছে, একটা রকেট প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, তার মানে পার সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ করে সেটা দেওয়া আছে। তার মানে আমাকে ডেল এম বাই ডেল টি এর মান কত দেওয়া আছে, 7.4 কেজি, ঠিক আছে, পার সেকেন্ড। আর হচ্ছে যে বলছে রকেট থেকে নির্গত গ্যাসের বেগ হচ্ছে এত, তার মানে আপনাকে কি দেওয়া আছে, ডেল ভি দেওয়া আছে, ঠিক আছে। আপনাকে বলছে যে এর উপর কত বল ক্রিয়া করে। তো কত বল ক্রিয়া করে, এই যে দেখেন বলের মানটা আমরা এখান থেকে বের করে রাখছি। আপনাকে ডেল এম বাই ডেল টি দেওয়া আছে আর ডেল ভি দেওয়া আছে, তাহলে আপনার তো অঙ্ক উত্তর চলেই আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, মহাকাশে একটি রকেট সেকেন্ডে ভরের এত অংশ হারায়। তার মানে টোটাল ভর যদি এম হয়, সেকেন্ডে কতটুকু হারায়, m/20 অংশ, ঠিক আছে। তার মানে 1 সেকেন্ডে কতটুকু গ্যাস বের হয়, m/20 অংশ। তার মানে আপনি অলরেডি এটার ভ্যালু জেনে গেছেন, ঠিক আছে। তারপর বলছে নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে, রকেটের ত্বরণ কত। তো রকেটের ত্বরণ কত, এই যে এই সূত্রের মাধ্যমে আপনি বের করবেন, ঠিক আছে। এই সূত্রের মাধ্যমে আপনি রকেটের ত্বরণ কত সেটা বের করে ফেলতে পারবেন ইজিলি। এই যে দেখেন আপনার, আচ্ছা আমি একটু মুছে দিই, আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে রকেটের ত্বরণের ক্ষেত্রে ভাইয়া এই সূত্রটা বের করছিলাম না, হ্যাঁ হ্যাঁ এটাই, এই যে দেখেন এটা বের করছিলাম, হ্যাঁ। তো আমার কি এখানে কি দেওয়া আছে, রকেট সেকেন্ডে তার ভরের কতটুকু হারায়, অতটুকু হারায়। তো টোটাল ভর যদি এম হয় তাহলে সেকেন্ডে হারায় হচ্ছে এম এর 1/20, তার মানে এম ডিভাইডেড বাই 20। তাহলে আপনি ডেল এম বাই ডেল টি এর ভ্যালু কত পেলেন, এম ডিভাইডেড বাই 20 পেলেন, এম ডিভাইডেড বাই 20, হ্যাঁ। আর আপনাকে ডেল ভি লাগবে, ডেল ভি কত, ডেল ভির ভ্যালু দেওয়া আছে এই যে এটা, তার মানে আপনি ডেল ভি জানেন। আর ডিভাইডেড বাই কি, একটা বড় এম আছে না, তো এই এম কাটা, তো ডেল ভি ডিভাইডেড বাই এটা করবেন, আপনার অঙ্কের উত্তর চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন কি করছি, ঠিক আছে। তো এটাও ভাইয়া মুছে দিই। এবার হচ্ছে লাস্ট অঙ্কে যাই রকেটের। এটা কি বলছে, 10,000 কেজি জ্বালানি সহ, 10,000 কেজি জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে 15,000 কেজি, ঠিক আছে। 10,000 কেজি জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে 15,000 কেজি। তার মানে রকেটের যেই ভর সেটা হচ্ছে 5,000 কেজি, আর জ্বালানি কত আছে, 10,000 কেজি, ঠিক আছে। তাহলে 200 মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি যদি এত হারে পড়ে, তার মানে এত হারে পড়ে, দেখেন 200 কেজি পার সেকেন্ড দেওয়া আছে, তার মানে আপনাকে এখানে ডেল এম বাই ডেল টি কত দেওয়া আছে, 200, ঠিক আছে, 200 কেজি পার সেকেন্ড দেওয়া আছে। আবার আপনাকে বলছে যে গ্যাসটা এত দ্রুততে বের হয়, তার মানে কি ডেল ভি এর ভ্যালু দেওয়া আছে কত, 200 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এখন বলছে রকেটটি খাড়া যদি উপরে যায়,
এটার মতো খাড়া উপরে গেলে রকেটের উপরের দিকে ধাক্কাটা কত, ঠিক আছে, রকেটের উপরের দিকে ধাক্কা বা বলটা কত, সেই বলের মান তো আমরা এখান থেকে বের করা শিখে গেছি। এই যে F ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু, দেখেন সব অঙ্ক কিন্তু একই রকম, জাস্ট ঘোরাফেরা বলে, তার মানে এটার ভ্যালু আপনি জানেন, এটার ভ্যালুও জানেন, আপনি কিন্তু উপরের দিকে ধাক্কাটা কত সেটা পেয়ে গেছেন, ঠিক আছে, অঙ্ক এটা শেষ, ক নম্বর। তারপর 2 নম্বরে বলছে কি, নিক্ষেপের সময় প্রযুক্ত লব্ধি বল কত, নিক্ষেপের সময় প্রযুক্ত লব্ধি বল, যখনই লব্ধি বল বলে তার মানে সেখানে কি একাধিক বল আছে। তো নিক্ষেপের সময় কি হয়েছে, একটা ধাক্কা, এই যে এই বলটা, এইটা কি ধাক্কা না, এই ধাক্কাটা তাকে উপরের দিকে নিয়ে যেতে চাইতেছে, ঠিক আছে, তার মানে উপরের দিকে কি আছে, একটা এফ বল আছে, তাহলে লব্ধি বল যেহেতু তার মানে আরেকটা বল আছে, সেই আরেকটা বল কি হতে পারে, রকেটের যে ওজন সেটাই তো আরেকটা বল, সেই ওজনটা কি নিচের দিকে ক্রিয়াশীল আছে না ডব্লিউটা রকেটের, তার মানে ওর উপর যে নিক্ষেপের সময় যে লব্ধি বলটা ছিল সেটা কি হবে, এফ মাইনাস ডাব্লিউ, এটা লব্ধি আর, মনে করেন লব্ধি আর ইকুয়াল টু কত, এফ মাইনাস ডাব্লিউ। তো আপনি আগের অঙ্ক থেকে কি এফ এর ভ্যালু জানছেন, পরের অঙ্ক থেকে কি ডাব্লিউ বের করতে হবে। তো ডাব্লিউ কি, যখন নিক্ষেপের মুহূর্তে তখন তো তার ভিতরে টোটাল ভরটা মজুদ আছে, ঠিক আছে, তার মানে তার টোটাল ভর কত, টোটাল ভর হচ্ছে এই 15,000 কেজি, ঠিক আছে, তাহলে আপনি যদি তার ভর জানেন, ভরের সাথে যদি 9.8 দিয়ে গুণ দেন তাইলে তো আপনি তার ওজনটা জেনে যান, ঠিক আছে। তো আপনি যদি তার ওজন জানেন আর আগের অঙ্ক থেকে বা 1 নম্বর অঙ্ক থেকে এই যে এটা থেকে আপনি যদি তার এফ এর ভ্যালু জেনে যান তাহলে তো আপনি কি পেয়ে গেছেন, দুইটা বল পেয়ে গেছেন। তো দুইটা বলের বিয়োগফল করবেন, আপনার কি চলে আসবে, লব্ধি বলটা। হ্যাঁ, এখন দেখেন জ্বালানি শেষ হওয়ার সময়, জ্বালানি কি শেষ হওয়ার সময় তার যে লব্ধি বল সেটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে শেষ হওয়ার সময় কি থাকবে, শেষ সময় তার উপরের দিকে একটা এফ থাকবে, নিচের দিকে কি থাকবে, একটা ডব্লিউ থাকবে, ঠিক আছে। তো উপরের দিকের এফটা কিন্তু সবসময় ফিক্সড, ঠিক আছে, কারণ কি আমরা কিন্তু শুরুতেই বলে নিছি যে প্রতি এই যে ডেল টি সময়ে ডেল ভি বেগে ডেল এম পরিমাণ গ্যাস নির্গত হবে, এটাই হচ্ছে রকেটের বৈশিষ্ট্য, যে প্রতি মুহূর্তে এই সেম পরিমাণেই হবে, এর বেশি হবে না, কমও হবে না, ঠিক আছে। তার মানে আপনার এফটা কি ওই মুহূর্তে ফিক্সড, ঠিক আছে। এখন আপনার কি ডব্লিউটা চেঞ্জ হবে, ওজন কেন চেঞ্জ হবে, কারণ যখন শেষ মুহূর্তে তখন তার জ্বালানি কি শেষ না, তার জ্বালানি কি শেষ, তাহলে তার ভর কত হবে, 15,000 বিয়োগ 10,000, তার মানে 5,000। তার মানে এখানে এফ এর ভ্যালু তো আপনি শুরু থেকেই জানেন, আর ডব্লিউ এর মানটা কত হবে, 5,000 ইন্টু 9.8। তো এই দুইটা কি বিপরীতধর্মী যেহেতু, তার মানে বিপরীত দিকে যেহেতু, তার মানে হচ্ছে তাদের মধ্যে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হইলে আপনি কি এখানে শেষ হওয়ার সময় তার যে লব্ধি বল সেটা পেয়ে যাবেন। তো আশা করি রকেটের অঙ্কটা সবাই বুঝছেন, আর হচ্ছে এখানে যে কথাটা বলছি সেটাও আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো এর ব্যাপারটা না বুঝলে ভাইকে জানাবেন, আবার বলবো আমি পরবর্তীতে। আচ্ছা, একটু আগে আমরা যে রকেটের অঙ্কটা করছিলাম সেটার প্রথম অঙ্কটায় একটা জায়গায় ছিল কি, যে কিছু গ্যাস নিঃসরিত হচ্ছে, যেখানে হচ্ছে ত্বরণ নির্ণয় করতে বলছিল, ওখানে একটা কথা উল্লেখ ছিল যে রকেটের গ্যাস নিঃসরিত হচ্ছে, এর ত্বরণ নির্ণয় করো, তার মানে হচ্ছে যে রকেটের ত্বরণটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে, গ্যাসের ত্বরণ না। তো সেই ক্ষেত্রে আপনারা যখন হচ্ছে যে এই যে ঊর্ধ্বমুখী যাচ্ছে একটা রকেটের ত্বরণ যখন বের করতেছেন তখন তো আমরা ওই যে ডাইরেক্ট এফ ইকুয়াল টু বড় এমটা আসবে নিচে, ঠিক আছে, ওই সূত্র দিয়ে করবো, এই যে এই সূত্রটা দিয়ে করবো, এই যে এ ইকুয়াল টু কত 1/m ইন্টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, এটা দিয়ে আপনারা অঙ্কটা করতে পারবেন, ঠিক আছে। যেই ত্বরণটা পাবেন সেটা কি ঊর্ধ্বমুখী ত্বরণ না, ওই যে ভাই একটা কথা বলছিলাম যে ঊর্ধ্বমুখী ত্বরণটা যদি দেওয়া থাকে, আপনি তো নিম্নমুখী আর একটা ত্বরণ জি এর মান জানেন, তাই না, তাহলে আপনাকে যদি বলে ওই সময় ত্বরণ কত, ওই সময় রকেটের ত্বরণ কত, রকেটের ত্বরণটা কিন্তু এ মাইনাস জি হয়ে যাবে, ঠিক আছে, রকেটের ত্বরণ এ প্রাইম ইকুয়াল টু কত হয়ে যাবে ওই সময়, এ মাইনাস জি, কারণ নিচের দিকে একটা ত্বরণ কার্যকর, উপরের দিকে একটা কার্যকর, তাহলে কোনটা লব্ধি ত্বরণ কাজ করবে, তাহলে এ প্রাইম ইকুয়াল টু এ মাইনাস জি হবে, ঠিক আছে। এটা হচ্ছে রকেটের প্রথম অঙ্কটার বেলায়, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে, যখন হচ্ছে একটা রকেট ঊর্ধ্বমুখীতে উঠবে, হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো যাক, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন আমরা যে অঙ্কটা করতে আসছি এখন, যে 5 কেজি ভরের একটা দৃঢ় বস্তুর ঘূর্ণন অক্ষ থেকে এত মিটার দূরে এত দ্রুতিতে ঘুরছে, ঠিক আছে। তাহলে মনে করেন ঘূর্ণন অক্ষটা হচ্ছে এইটা থেকে আপনার 1.5 মিটার দূরে, 1.5 মিটার দূরে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, এই যে 1.5 মিটার দূরে কত কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু, 5 রেডিয়ান, মানে হচ্ছে আপনাকে ইয়ে দেওয়া আছে, কি বলে, হ্যাঁ, কৌণিক বেগ দেওয়া আছে ওমেগা, 5 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরতেছে। এখন বলছে জড়তার ভ্রামক আর ঘূর্ণন শক্তিটা কত সেটা, ঠিক আছে। তো আমরা কি জানি জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার, তাহলে আপনি এম জানেন, আর জানেন, স্কোয়ার করে দিবেন, শেষ। তারপরে আপনাকে কি বলছে ঘূর্ণন শক্তিকে আমরা কি প্রকাশ করি, ই কে ইকুয়াল টু, যেহেতু ঘূর্ণন শক্তি তার মানে কি হাফ আই ওমেগা স্কোয়ার, আপনাকে ওমেগার মান ডাইরেক্ট দেওয়া আছে, তো অঙ্ক শেষ, ঠিক আছে। আই এর মান এখান থেকে জানেন আপনি, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা খুবই সহজ গেল। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, 0.01 কেজি ভর
এবং 0.08 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের এক প্রান্তের চারদিকে দৈর্ঘ্যের লম্ব অবিলম্ব বরাবর প্রতি মিনিটে 50 বার ঘোরানো হচ্ছে। তো এটার কৌণিক গতিশক্তি কত কি বলছে আমি আবার বলি, দেখেন একটা দণ্ড আছে, ঠিক আছে, দণ্ডটার ভর কত 0.01 কেজি এবং দণ্ডটার যে দৈর্ঘ্য, এই টোটাল দৈর্ঘ্যটা কতটুকু, টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 0.08 মিটার। তো বলছে এই দণ্ডের এক প্রান্তের চারিদিকে, তো মনে করেন এক প্রান্ত, এই যে দণ্ডের এক প্রান্ত ধরলাম এটা, হ্যাঁ, এইটার চারিদিকে এই অবিলম্ব বরাবর দণ্ডটা হচ্ছে প্রতি মিনিটে 50 বার ঘুরতেছে, ঠিক আছে, প্রতি মিনিটে কয়বার করে ঘুরতেছে 50 বার ঘুরতেছে। তো বলছে যে ওর যে কৌণিক গতিশক্তিটা সেটা কত, কৌণিক গতিশক্তিটা আপনাকে বের করতে বলছে, ঠিক আছে। তো আশা করি প্রশ্নটা আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এখন হচ্ছে যে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কৌণিক গতিশক্তিটা বের করা, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে কৌণিক গতিশক্তি যেটা, ঠিক আছে, কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি বা যেটাই বলি না কেন, সেটা কি ইকে ইকুয়াল টু কত, হাফ আই ওমেগা স্কোয়ার। তার মানে এখানে আপনার কি লাগবে, আই লাগবে আর ওমেগা লাগবে, ঠিক আছে। তা আই এর ভ্যালু তো আপনি কীভাবে বের করতে পারেন, দেখেন একটা দণ্ড, ভাইয়া কিন্তু আপনাদেরকে আই এর ভ্যালু বের করার কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তো যখন একটা এরকম দণ্ড থাকে এবং দণ্ডটার একটা পাশে যখন এক্সিস থাকে, ঠিক আছে, তখন তার যেই জড়তার ভ্রামক হয় সেটা সূত্র কিন্তু ফিক্সড। তার জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত হবে 1/3 ml স্কোয়ার, ঠিক আছে। যারা এই জিনিসটা জানেন না তারা হচ্ছে বইয়ের মধ্যে দেখবেন, বইয়ের মধ্যেও লেখা আছে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথার মধ্যে একদম গেঁথে রাখবেন, ঠিক আছে, যে একটা দণ্ডের যদি এক পাশ দিয়ে এক্সিস যায় এবং সেটাকে কেন্দ্র করে সে ঘুরে, তাহলে তার জড়তার ভ্রামক কত হবে 1/3 ml স্কোয়ার। আপনি তার এম এর মান জানেন, এল মানে হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের স্কোয়ার জানেন, তার মানে আপনি আই এর ভ্যালু জানেন। এখন আপনার কি বের করতে হবে, ওমেগা বের করতে হবে, হ্যাঁ। ওমেগা কি, ওমেগা হচ্ছে কি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে। তো মনে করেন টি সময়ে মনে করেন 360 ডিগ্রি বা 2 পাই যায়, তাহলে একক সময় কতটুকু যায় 2 পাই বাই টি যায়, ঠিক আছে, এটা আমরা বলতেই পারি, হ্যাঁ। তো একক সময় যায় কি 2 পাই বাই টি, ঠিক আছে। এখন মনে করেন যে সে এন সংখ্যক ঘূর্ণনে কতটুকু যাবে, এন সংখ্যক এক একটা ঘূর্ণনে কতটুকু যায় সেটা আমরা যদি বের করতে পারি, তাহলে এন সংখ্যক ঘূর্ণনে কতটুকু যাবে 2 পাই এন ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তার মানে আমি ওমেগাকে কি লিখতে পারি 2 পাই ইন্টু এন ডিভাইডেড বাই কি টি লিখতে পারি, ঠিক আছে। তো এখন দেখেন আপনাকে কি সময় বলা আছে, আপনাকে সময় বলা আছে প্রতি মিনিটে, তার মানে আপনার টি এর মান কত 60 সেকেন্ড, ঠিক আছে। এন এর ভ্যালু কত 50, 2 ইন্টু পাই, তার মানে আপনি ওমেগার ভ্যালু জানেন, তাহলে আই এর ভ্যালু জানেন, ওমেগার ভ্যালু জানেন, অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। আপনার কি বের হয়ে গেল, আপনার হচ্ছে কৌণিক গতিশক্তি বের হয়ে গেল। আশা করি এইটুকু আপনারা সবাই বুঝছেন। তাহলে এখন হচ্ছে যে ভাইয়া পরের অঙ্কে যাব, হ্যাঁ। একটু এগুলো সহজ সহজ অঙ্ক, এগুলো একটু খেয়াল করবেন, জাস্ট আপনাদেরকে এগুলা আছে বা এগুলা একটু করে মনে করায় দেওয়ার জন্য আমি করতেছি। তো এখন দেখেন 3, 4 ও 5 একক ভরের কণার কয়েকটা কণা আছে, সেই কণাগুলোর স্থানাঙ্ক কি যথাক্রমে এত, এত এবং এত। তো বলছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, হ্যাঁ। দেখেন ঘটনা এরকম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, হ্যাঁ। তো মনে করেন যে কোনো একটা কণা নেই ফার্স্টে ভাইয়া, হ্যাঁ। একটা কণা কত 4, 0, -1, ঠিক আছে। এরকম করে কি এটার ভর হচ্ছে আপনার কত 3 একক, ঠিক আছে। এটার ভর কত 3 একক, তো এইটা দেওয়া আছে, হ্যাঁ। তো আমাকে বলছে এই 3টা কণার, ঠিক আছে, যেই জড়তার ভ্রামক হবে সেই জড়তার ভ্রামকটা কার সাপেক্ষে নির্ণয় করতে হবে, জেড অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তা আমরা এতকাল জড়তার ভ্রামক কেমন করছি, জড়তার ভ্রামক করছি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আর এর ভ্যালু জানলে আর এম এর ভ্যালু জানলে আমার কাজ শেষ, জড়তার ভ্রামক চলে আসতো যে কোনো একটা এক্সিসের সাপেক্ষে। এখন আমাকে যদি বলতো এক্স এক্সিসের সাপেক্ষে কত, এক্স এক্সিস থেকে আমাকে যে দূরত্ব দিত সেটা বের করলেই আমার কি হতো, কাজ হয়ে যেত, ঠিক আছে। বা ওয়াই এক্সিসের সাপেক্ষে বলতো ওয়াই এক্সিসের সাপেক্ষে তার দূরত্ব কত সেটা যদি আমি বের করতে পারতাম আমার কি হয়ে যেত, কাজ হয়ে যেত। কিন্তু আমাকে এখন বলছে কি এক্স এর সাপেক্ষ বলে না, ওয়াই এর সাপেক্ষ বলে নেই, বলছে যে জেড এর সাপেক্ষে করতে, তাই না। তো আমরা কি জানি, আমরা কিন্তু একটা সূত্র জানি, কি জানি সূত্রটা দেখেন, আমরা আপনাদেরকে একটা লম্ব অক্ষ উপপাদ্য সূত্র শিখাইছিলাম, ঠিক আছে। লম্ব অক্ষ উপপাদ্য সূত্রটা কি, যে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক, ঠিক আছে, জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি, তার এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যেই দুইটা পাবো সেই দুইটার কিসের সমান হয়, যোগফলের সমান হয়। এটা কোথা থেকে পেয়েছি আমরা, আপনার এই যে
জড়তার ভ্রামকের লম্ব অক্ষ উপপাদ্য থেকে, ঠিক আছে। জেড এক্সিসের সাপেক্ষে কোনো একটা জিনিসের জড়তার ভ্রামক কি, তার এক্স এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাথে জড়তার ভ্রামকের যোগফল, ঠিক আছে। তাহলে মনে করেন এই প্রথম বস্তুটার ক্ষেত্রে, ঠিক আছে, তার ক্ষেত্রে মনে করেন IZ1, ঠিক আছে, তার ক্ষেত্রে IZ1 কত আসবে, আপনার এক্স এক্সিসের সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা কত, এটা আগে বের করবেন। তারপরে কি ওয়াই এক্সিসের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত সেটা বের করবেন, ঠিক আছে। তো এক্স এক্সিসের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত, m ইন্টু কত, m ইন্টু আর স্কোয়ার। তাহলে এক্স এক্সিস থেকে তার ডিস্টেন্স কতটুকু, এক্স এক্সিস থেকে এখানে দেখেন, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু কত 0, আর জেড এর ভ্যালু কত -1, ঠিক আছে। তাহলে এক্স এক্সিস থেকে তার দূরত্ব কত, এক্স এক্সিস থেকে তার দূরত্ব হচ্ছে যে 0 কিন্তু, ঠিক আছে। এই যে দেখেন এক্স এক্সিস এটা না, এইটার থেকে তার দূরত্ব কত, এটা থেকে তার দূরত্ব কিন্তু ওয়াই এর ভ্যালুটা নির্দেশ করে, ঠিক আছে। তার মানে ইন্টু 0 স্কোয়ার, ঠিক আছে, m ইন্টু 0 স্কোয়ার। তাহলে ওয়াই এর সাথে তার কত, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে তার কতটুকু, এই যে ওয়াই অক্ষ এটা থেকে সে কত ডিস্টেন্স আছে, এটা থেকে সে হচ্ছে 4 একক ডিস্টেন্সে আছে। দেখেন এক্স এর ভ্যালুটা হচ্ছে যে এক্স এর যে ভ্যালুটা সেটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে সেটা নির্দেশ করে, আর ওয়াই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স এক্সিস থেকে কত দূরত্বে আছে সেটা নির্দেশ করে। যেহেতু 4 0 -1, তার মানে এই জিনিসটা এইদিকে কোথাও আছে, ঠিক আছে। ভাইয়া ভুল আঁকছি ওখানে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে 4, তাই না। তো এটা যদি 4 হয় তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে তার এটা কত, আপনার m ইন্টু 4 স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তাইলে হচ্ছে আপনার জেড এর সাপেক্ষে এই যে 3 একক ভরের যে ইয়েটা সেটা কিন্তু আপনি ইজিলি বের করে ফেলতে পারতেছেন, ঠিক আছে। তাহলে m ইন্টু 0 স্কোয়ার 0 হবে, তার মানে 3 ইন্টু 4 স্কোয়ার, ঠিক আছে। এটা কি প্রথম বস্তুর ক্ষেত্রে, আশা করি বুঝতে পারছেন। তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে, IZ2 কত হবে, সেমভাবে করব। দ্বিতীয় বস্তুটা কত আছে আপনার 3 - 2 3, ঠিক আছে, 3 - 2 3, ঠিক আছে। তো দ্বিতীয় বস্তুর ভর কত, 4 একক, হ্যাঁ। তাহলে দেখেন এক্স এক্সিস থেকে ওর দূরত্ব কত -2 না, তার মানে এইটুকু হবে ধরে নেন -2। তারপরে ওয়াই এক্সিস থেকে তার দূরত্ব কত হবে 3, ঠিক আছে। এই যে দেখেন এক্স এক্সিস থেকে 3 গেল, ওয়াই এক্সিস থেকে -2 গেল, এরকমই তো ব্যাপারটা। জেডেরটা আমার প্রয়োজনই হচ্ছে না, জেডেরটা আমি বের করতেছি, ঠিক আছে। তো জেডের জন্য আমি ডাইরেক্ট বের করবো, যখন ডাইরেক্ট বের করবো তখন কি আই এক্স প্লাস আই ওয়াই, তার মানে এক্স এক্সিসের সাপেক্ষে তার যে জড়তার ভ্রামক সেটা আগে বের করবো। এক্স এক্সিসের সাপেক্ষে তার জড়তার ভ্রামক নিতে হলে এক্স এক্সিস থেকে সে কত দূরে আছে, -2 ডিস্টেন্সে আছে, তার মানে m ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস আপনার কত, এই ওয়াই এক্সিস থেকে নিব এখন, তার মানে কত m ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 4, তো দুই জায়গাতেও তো m আছে, তার মানে 4টা কমন নেই, তার মানে 4 3 × 9, আশা করি সবাই বুঝছেন। 9 4 13, 4 13 কত 52। তারপরে IZ3 পাবেন আরেকটা, IZ3 কোনটার জন্য 214, ঠিক আছে, 214 এটার জন্য পাবো, হ্যাঁ। তো এটার জন্য যখন বের করব সেমভাবে এটাকে আগে ধরে নেন। দেখেন এক্স অক্ষ থেকে ডিস্টেন্স কতটুকু 2, ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কতটুকু 1, আর হচ্ছে যে আপনার এটা কত ভর 5, ঠিক আছে। তাহলে আপনার কত 5 ইন্টু এক্স স্কোয়ার, মানে এক্স এক্সিসের সাপেক্ষে কত 1 স্কোয়ার, ঠিক আছে, mr স্কোয়ার, প্লাস হচ্ছে আপনার ওয়াই এক্সিসের সাপেক্ষে ডিস্টেন্স কতটুকু 2, তার মানে 5 ইন্টু 2 স্কোয়ার, ঠিক আছে। তার মানে 5 একে 5, 2 2 4, 4 5 20, 25। এই হচ্ছে ঘটনা। তাইলে জেড এক্সিসের সাপেক্ষে আপনি কি 3টা বস্তুর আলাদা আলাদা ইয়ে পেলেন না, ঠিক আছে। তাহলে জেড এক্সিসের সাপেক্ষে আসলে তার জড়তার ভ্রামকটা কত, এই 3টার যোগফল হবে। 3টার যোগফল কত হবে, 4 4 16, 3 16 কত 48, ঠিক আছে। 48 যোগ 52 যোগ হচ্ছে 25, তাহলে 52 আর 48 হচ্ছে 100, 125। তার মানে আপনার এই যে জেড এক্সিসের সাপেক্ষে এই যে 3টা ভর আছে, 3টা ভরের একত্রে যে জড়তার ভ্রামক সেটা কত, একত্রে জড়তার ভ্রামক আসছে কত 125 একক। আশা করি সবাই বুঝতে পারছেন কোন উপপাদ্য প্রয়োগ করছি, লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্যটা কি এটা, ঠিক আছে। কেউ যদি না বুঝেন আবার আপনারা পিছায় আবার দেখবেন, আশা করি বুঝে যাবেন সবাই, ঠিক আছে। তো এখন দেখেন আমি এখানে কি পেয়ে গেছি, জড়তার ভ্রামক পেয়ে গেছি কত 125, কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, ঠিক আছে। তো জেড এর সাপেক্ষে পাইলে এখন আমাকে বলছে কি একটা জিনিস, চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা কি জানি চক্রগতির ব্যাসার্ধটা কি, আমরা চিন্তা করি কি সমস্ত বস্তুর ভরটা একটা বিন্দুতে ক্রিয়াশীল আছে। তো একটা বস্তুর 3টা কোণার ভর আছে 3 4 ও 5 একক, ঠিক আছে। তাহলে তার সমস্ত ভর যদি এক বিন্দুতে ক্রিয়া করে, এক বিন্দুতে কত ভর ক্রিয়া করে, তার টোটাল বড় এমটা কত হবে 3 যোগ 4 যোগ 5, ঠিক আছে। 5 4 9, 9 আর 3 কত, 9 আর 3 হচ্ছে 12, তার মানে তার ভর হচ্ছে 12 একক, ঠিক আছে।
তো এখন দেখেন তার চক্রগতির ব্যাসার্ধ বলছে না, তো আমরা কি জানি চক্রগতির ব্যাসার্ধটা হচ্ছে এমন একটা ব্যাসার্ধ যেখানে চিন্তা করা হয়েছে সমস্ত বস্তুর ভর একটা বিন্দুতে ক্রিয়াশীল আছে এবং তার যেই জড়তার ভ্রামক সেটা হচ্ছে আগে যে জড়তার ভ্রামক পেয়েছি সেটা সমান হবে। তো আগে যে জড়তার ভ্রামক পেয়েছি সেটা কি আইজেড এর মান তো আমরা জানি 125 একক, ঠিক আছে, আইজেড ইকুয়াল টু এম কে স্কোয়ার, ঠিক আছে। আর চক্রগতির ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধটা হচ্ছে এই কে, ঠিক আছে। যে এক্সিস থেকে যেই ডিস্টেন্সে থাকলে এবং সমগ্র বস্তুর ভরটা একই বিন্দুতে ক্রিয়াশীল থাকলে আমি যদি আগের জড়তার ভ্রামকটা পাই তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলতাম, চক্রগতির ব্যাসার্ধ বলতাম। তাহলে এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ ইজিলি পাবো, আইজেড ডিভাইডেড বাই এম রুট ওভার করলে কে পাবো। আইজেড এর মান হচ্ছে 125, এম এর ভ্যালু এখান থেকে জানেন, কে এর ভ্যালু পেয়ে গেছেন। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনাদের জড়তার ভ্রামকের ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্যের একটা প্রয়োগ, ঠিক আছে। তো এটা গেল। এখন দেখেন আমি একটু আপনাদেরকে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা একটু মনে করাই দিই, ঠিক আছে। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি ছিল, উপপাদ্যটা ছিল এরকম যে আইজেড প্রাইম ইকুয়াল টু আইজেড প্লাস এম আর স্কোয়ার, আশা করি এটাই ছিল সূত্র। হ্যাঁ, তো এখন দেখেন এটা কি ছিল, এটা ছিল এরকম, মনে করেন এটা একটা গোলক, ঠিক আছে, এটা একটা গোলক, এটার ক্ষেত্রেই বলি এই গোলকটা। হ্যাঁ, তো গোলকটা তার কেন্দ্রগামী একটা অ্যাক্সিস আছে ধরেন সাপোজ, তো সে হচ্ছে এটাকে ইয়ে করে কি করতেছে, ঘুরতেছে, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে সে কি করতেছে, ঘুরতেছে। মনে করেন এটার একটা আমি নাম দিই, এটার একটা নাম দিলাম, এই অ্যাক্সিসটার নাম দিলাম এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এই এক্সিসকে কেন্দ্র করে সে কি করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, এখন আপনার হচ্ছে কি ভালো লাগতেছে না, আপনি করলেন কি, বললেন যে হ্যাঁ এক্সিসকে কেন্দ্র করে ঘুরলে লাভ নাই, এখানে আরেকটা সমান্তরাল অ্যাক্সিস আঁকছি, ঠিক আছে। সেই অ্যাক্সিসের নাম কি দিচ্ছেন, এন নাম দিচ্ছেন, সেই অ্যাক্সিসের নাম কি দিচ্ছেন, এন, ঠিক আছে। আপনি বলছেন যে এটা সমান্তরাল আমি আরেকটা অ্যাক্সিস আঁকছি, ও হচ্ছে নিজের অ্যাক্সিসকে কেন্দ্র করে তো ঘুরতেছে, তো এইটা সমান্তরাল আরেকটা অ্যাক্সিস আঁকানোর পরে ওরে করলাম কি, মানে এভাবে ঘুরানো শুরু করলাম, মানে এইটাকে কেন্দ্র করে পুরো বস্তুটাকে ঘুরাইতে শুরু করলাম। তো এখানে কয়টা ঘটনা ঘটতেছে, দুইটা ঘটনা, ও নিজেকে কেন্দ্র করতে ঘুরতেছি, আবার হচ্ছে একই সাথে এই পুরোটাকে কেন্দ্র করে ঘুরতেছে। অনেকটা হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবী যেমন ঘুরে, আবার পৃথিবী নিজের অ্যাক্সিসের উপর ঘুরে, এটা হচ্ছে সেই ঘটনা, ঠিক আছে। তো এই ঘটনায় এই এন এক্সিসের সাপেক্ষে ওর জড়তার ভ্রামক কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এই বস্তু, এই যে এক্সিস থেকে এটা যে এইটাকে কেন্দ্র করে ঘুরতেছে সেইটার ব্যাসার্ধ হচ্ছে 0.01 মিটার এখানে বলা আছে, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলছে, এখানে কি দিছে, হ্যাঁ আচ্ছা, তো যেটা দিছে সেটা হচ্ছে যে আপনার এই বস্তুটার একটা ভর দেওয়া আছে, ঠিক আছে। এই যে এই বস্তুটার একটা ভর দেওয়া আছে m ইকুয়াল টু 0.02 কেজি, ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, আর হচ্ছে যে আপনার এটা দুইটা জিনিস দিল, আর হচ্ছে আপনার ভর দিল, ভর কিসের ভর দিল, ভরটা দিল হচ্ছে যে এখানে ওরা হচ্ছে একটা লোহার দণ্ড রাখছে, ঠিক আছে। কিসের দণ্ড রাখছে, একটা লোহার দণ্ড রাখছে। তো বলছে যে এই টোটালটাকে কেন্দ্র করে এমনি ঘুরাচ্ছে। এখন লোহার দণ্ডের কি দিয়ে দিছে, দৈর্ঘ্য দিয়ে দিছে, লোহার দণ্ডের কি দিছে, দৈর্ঘ্য দিছে 0.05 মিটার। তার মানে এই এক্সিস থেকে এই এক্সিসের যেই ডিস্টেন্সটা সেটা দিয়ে দিছে। হ্যাঁ, আর আপনাদেরকে আমি এই সূত্রের সাথে একটু পরিচয় করাই দিই এখন, ঠিক আছে। আশা করি প্রশ্নটা এখানে তুলে আনছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আমি আরেকবার বলি প্রশ্নটা। দেখেন একটা গোলক আছে, ঠিক আছে, গোলকটা হচ্ছে তার নিজের এক্সিসের চারদিকে ঘুরতেছে, মানে নিজের এক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে এবং গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.01 মিটার, ঠিক আছে। তো গোলকের এক পাশে একটা ডান্ডা পাচ্ছি আমি, তো ডান্ডা বেঁধে সেই ডান্ডাটার একটা মাথা দিয়ে কি নিছি, একটা এক্সিস নিছি। তো এটাকে এখন আবার এটার চারপাশে ঘুরাইতেছি, মানে টোটাল গোলকটাকেই এইটার চারপাশে ঘুরাইতেছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। তারপরে এখন দেখেন, তো এই ডান্ডার দৈর্ঘ্য কতটুকু, 0.05 মিটার, ঠিক আছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি ঘটনা। আমরা এখন হচ্ছে যে অঙ্কটা করব। আচ্ছা দেখেন, অঙ্কটা করার ক্ষেত্রে আমরা করব কি, মনে করেন এইটাকে মানে আমি সূত্রের সাথে মিলানোর জন্য এটাকে জেড ধরলাম, হ্যাঁ, আর এন এর জায়গায় এটাকে কি ধরলাম, এন ইকুয়াল টু জেড প্রাইম। তাহলে দেখেন আমার সূত্রের সাথে মিলে যাবে, ঠিক আছে, যে আই জেড প্রাইম ইকুয়াল টু আই জেড প্লাস এম আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে আই জেডটা কি, আই জেডটা হচ্ছে এই যে জেড এক্সিসটা দেখতেছেন না, এটাকে কেন্দ্র করে যে সে ঘুরতেছে এই গোলকটা, ঠিক আছে। গোলকের যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে এটা। তো গোলকের জড়তার ভ্রামক কি ভাইয়া, কিন্তু বলছিলাম গোলকের জড়তার ভ্রামক হচ্ছে 2/5 ইন্টু এম আপনার ছোটো আর স্কোয়ার। তো ওর এম এর ভর দেওয়া আছে, ওর আর ভ্যালু দেওয়া আছে, তাহলে আপনি কি এখান থেকে আই জেড পেয়ে গেছেন, ঠিক আছে।
আচ্ছা এই এমটা কি, এই এমটা হচ্ছে এই যে গোলকের ভর 0.02, ঠিক আছে, ইন্টু এই যে আর স্কোয়ারটা কি, এই যে দুইটা প্যারালাল অ্যাক্সিস আছে না, দুইটার মধ্যে যে দূরত্ব সেটা, ঠিক আছে, 0.05। হ্যাঁ, তো এইখান থেকে আপনি ক্যালকুলেশন করলে যেই ভ্যালুটা পাবেন সেটা কি, এই যে সমান্তরাল অক্ষকে কেন্দ্র করে ও যখন আবার ঘুরবে তখন হচ্ছে যে তার যেই জড়তার ভ্রামক হবে সেটা পাবেন এখান থেকে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আপনারা বলবেন যে ভাইয়া এখানে তাহলে দণ্ড দিল কেন, দিচ্ছে আর কি, এমনিই দিচ্ছে, দণ্ডের ভর দিল কেন, এমনিই দিচ্ছে, একটু আর কি আপনাদেরকে পেঁচানোর জন্য। তো আশা করি লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য দিলে আপনারা খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে শুরুতে যেই বস্তুটা আছে সেই বস্তুটাকে জেড এক্সিস ধরে নেবেন মনে মনে, আর হচ্ছে যে যেটা সাপেক্ষে ঘুরাবেন সেটাকে কি ধরে নেবেন, এই যে n = জেড প্রাইম বা জেড প্রাইম ধরে নেবেন আর কি। তো জেড প্রাইম ধরে নিলে আপনাদের জন্য সুবিধা কি, সুবিধা আপনি জাস্ট সূত্র লিখবেন আই জেড কি, ওই এই যে জেড এক্সিসের সাপেক্ষে ওই বস্তু ঘুরলে কি হবে সেটা জাস্ট ফর্মুলা করে ফেলবেন। আর হচ্ছে কি এম কি, এম হচ্ছে বস্তুর ভর, আর কি দুইটা অ্যাক্সিসের মধ্যবর্তী দূরত্ব, জাস্ট এটা করবেন দেখবেন অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এটা কোন উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো আশা করি এটা বুঝতে পারছেন। আমরা পরবর্তী টপিকে চলে যাব এখন। আচ্ছা দেখেন, আমাদের যদি কৌণিক ভরবেগ, টর্ক এই জাতীয় কিছু প্রশ্ন আসে, ছোটোখাটো এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ধরেন যে একটি ধাতব গোলকের ভর হচ্ছে 6 গ্রাম, 3 মিটার দীর্ঘ সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 4 বার করে ঘোরাচ্ছি, ঠিক আছে। তাহলে কৌণিক ভরবেগটা কত? অর্থাৎ বলছে কি 3 মিটার একটা দৈর্ঘ্যের সুতা আছে, এখানে একটা ধাতব গোলক আছে যার ভর হচ্ছে 6 গ্রাম, এটাকে অবশ্যই কেজিতে নেবেন, মানে 1000 দিয়ে ভাগ করে। তারপরে এটার কি করছেন আপনি, প্রতি সেকেন্ডে কত, প্রতি সেকেন্ডে 4 বার ঘুরতেছে, মানে 1 সেকেন্ডে 4 বার করে ঘুরতেছে, ঠিক আছে। তো এটার কৌণিক ভরবেগ কত, ঠিক আছে, সহজ জিনিস। আমরা কি জানি কৌণিক ভরবেগের সূত্র কি, L = কি আই ওমেগা, ঠিক আছে। তো আই এর মান কি, আই হচ্ছে জড়তার ভ্রামক। তো এখানে আপনার আই এর মান বের করতে হবে। আই = আমরা কি জানি mr স্কোয়ার, এম এর ভ্যালু এখান থেকে বের করবেন 6 × 10⁻³ m × r স্কোয়ার 3 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ওমেগা বের করার কিন্তু সিস্টেম আমরা জানি। ওমেগা বের করার সিস্টেমটা কি, ওমেগা = কত 2πn/t। একটু আগে একটা অঙ্ক ভ্যাব বলে আসছি, 2 × π এর মান আপনি জানেন, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে যে 4, ঠিক আছে, 4 বার ঘুরতেছে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, ঠিক আছে। তো এই তো আপনার L এর মান বের হয়ে গেছে বা কৌণিক ভরবেগ বের হয়ে গেছে। তো সেকেন্ড অঙ্কে কি বলছে, একজন ব্যালেন অর্থ কি 2 হাত প্রসারিত করে 1 রেভলিউশন পার সেকেন্ড বেগে ঘুরছে। 1 রেভলিউশন পার সেকেন্ড মানে কি, মানে 1 সেকেন্ডে একটা রেভলিউশন মানে কিন্তু 2π, ঠিক আছে। তার মানে 1 সেকেন্ডে সে 2π ঘুরতেছে, বা 1 সেকেন্ডে সে কয়বার ঘুরতেছে, একটা রেভলিউশন বা একবার ঘুরতেছে পুরোপুরি, ঠিক আছে। মানে এই কথাটার ব্যাখ্যাটা এই দুইভাবে দেওয়া যায়, যে 1 সেকেন্ডে সে কত 2π পরিমাণ ঘুরে বা 360 ঘুরে, আর অথবা 1 সেকেন্ডে সে পুরোপুরিভাবে একবার ঘুরে, ঠিক আছে। এখন বলছে ওটা তো হাত প্রসারিত রাখলে, এখন হাত যখন সে গুটায় রাখবে তখন তার জড়তার ভ্রামক কী হয়ে যাবে, 50 ভাগ কমে যাবে। তার মানে 50 ভাগ কমে যাওয়া মানে কি, আগে যদি জড়তার ভ্রামক আই হয়, পরের বার হচ্ছে জড়তার ভ্রামক কী হয়ে যাবে, I/2, ঠিক আছে। মানে হাত প্রসারিত রাখলে আই হলে, হাত গুটাইলে কি হবে, I/2 হবে, ঠিক আছে। ও আচ্ছা, বলছে কি এখন হাত গুটানো অবস্থায় সেকেন্ডে কতবার ঘুরবে, ঠিক আছে। এখন হাত যখন ওপেন ছিল তখন সেকেন্ডে সে কয়বার ঘুরছে, একটা রেভলিউশন দিচ্ছে বা একবার ঘুরছে। তাহলে হাত গুটায় রাখলে সেকেন্ডে সে কয়বার ঘুরবে সেটা আমাদেরকে জানাইতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা পড়ছিলাম, যে আগে যেই ভরবেগ আর পরে যেই ভরবেগ সেটা সেম থাকবে, ঠিক আছে। তো কৌণিক ভরবেগের বেলার ব্যাপারটা আমরা সেমভাবেই বলতে পারি। তার মানে কি বলতে পারি, যে আগে যদি I1 ওমেগা হয়, ঠিক আছে, I1 ওমেগা হয়, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমাকে একটু ভাবতে দেন। আচ্ছা I1 ω1 হয়, পরবর্তীতে কি হবে, I2 ω2 হবে, ঠিক আছে। কারণ কি আমাকে অলরেডি বলে দিছে যে আগে যদি I হয় পরের বার হবে কি I/2 হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে I হইলে I/2 হলে অবশ্যই এই দুইটা চেঞ্জ হবে, এই দুইটা না চেঞ্জ হলে তো ইকুয়াল হইতে পারবে না, কোনো না কোনোভাবে একটা কমলে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা বাড়বে, এরকম আর কি জিনিসটা। হ্যাঁ, তো মনে করেন I1 এর জায়গায় কী হলো I, ঠিক আছে। আর ω1 মানে কি, ω1 মানে হচ্ছে কয়টা রেভলিউশন দিল বা হচ্ছে কত ঘুরলো, ঠিক আছে। ওমেগা কিন্তু আসলে কি নির্দেশ করে, ওমেগা নির্দেশ করে হচ্ছে তার কৌণিক বেগটা, ঠিক আছে। এখানে তার কৌণিক বেগ কি আসলে, আপনি এটা কি 2π রেডিয়ান না, কৌণিক বেগটা আমরা কি বুঝি, যে 1 সেকেন্ডে সে কতটুকু বা কত অ্যাঙ্গেল গেল। তো 1 সেকেন্ডে সে কতটুকু গেছে, 2π রেডিয়ান গেছে, ঠিক আছে। তো 2π রেডিয়ান না বলে আমি যদি বলি যে 1 সেকেন্ডে একটা রেভলিউশন দিচ্ছে, সেম কথাই তো, ঠিক আছে। আমি আপাতত কোন বলতেছি না আর কি, ঠিক আছে। তার মানে কি আপনার 1 সেকেন্ডে একটা রেভলিউশন দিতেছে, তার মানে আমরা এখানে রেভলিউশন হিসাব করতে পারি চাইলেই, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি তাহলে এখানে কি 1 সেকেন্ডে একটা রেভলিউশন দিতেছে হিসাব করলাম, মানে ω1 এর মান এখন রেভলিউশন দিয়ে হিসাব করতেছি। আর I2 এর জায়গায় কী হবে, I/2, ঠিক আছে, ইন্টু ω2 আপনি জানেন না,
ঠিক আছে, ওমেগা টু বের করতে হবে, তো আই কাটা, তার মানে ওমেগা টু ইকুয়াল টু কত 2 রেভলিউশন পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে যখন সে হাতটা সংকুচিত করে ফেলবে তখন সে প্রতি সেকেন্ডে কয়বার করে ঘুরবে, 2 বার করে ঘুরবে পুরোপুরি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এটার ঘটনা ছিল। তো এখন দেখেন আপনাকে পরেরটা কি বলছে, যে একটা অবস্থান ভেক্টর আর ভেক্টর দেওয়া আছে, আর একটা কৌণিক একটা কি দেওয়া আছে, এটা পি ভেক্টর দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। এখন আপনাকে বলছে কি কৌণিক ভরবেগ দিতে বলছে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর নির্দেশ করে, আর এটা হচ্ছে একটা রৈখিক ভরবেগ নির্দেশ করে। ঠিক আছে, একটা অবস্থান ভেক্টর আর একটা রৈখিক ভরবেগ দিয়ে দিচ্ছে, আপনাকে বলছে কৌণিক ভরবেগ কত। তো আমরা কৌণিক ভরবেগের সূত্র কি জানি, যে এল ভেক্টর ইকুয়াল টু কি আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ঠিক আছে, তো এই তো ঘটনা, আপনার আর এর মান পি এর মান দেওয়া আছে, আপনারা তো আই জে কে এভাবে করবেন। তারপরে কত আর এর ভ্যালু বসাইলেন, মনে করেন 2 4 3 2 -3 4, অঙ্ক শেষ। ঠিক আছে, তারপরের অংশটা নিজেরা করবেন, নিজেদের দায়িত্ব এটা। আচ্ছা, এরপরের অঙ্কে কি বলছে, 10 কেজি ভর ও এত মিটার চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং তার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। ঠিক আছে, তার মানে আপনার এম এর ভ্যালু দেওয়া আছে 10 কেজি আর কে এর ভ্যালু দেওয়া আছে কত 0.5 মিটার। ঠিক আছে, তো এখন বলছে ও চাকায়, আচ্ছা একটা চাকার ভর দেওয়া আছে, আচ্ছা ও চাকায় ক্রিয়ারত দ্বন্দ্বের মোমেন্ট। দ্বন্দ্বের মোমেন্ট কি, দ্বন্দ্বের মোমেন্ট কিন্তু আমাদের টর্ক বোঝায়। ঠিক আছে, ভাইয়া কিন্তু দ্বন্দ্ব পড়াইছিলাম, দ্বন্দ্ব মানে কি বোঝায়, টর্ক বোঝায়। ঠিক আছে, টর্কের একক কিন্তু নিউটন মিটার। ওই যে দেখেন দ্বন্দ্বের মোমেন্ট কত 10 নিউটন মিটার হলে কৌণিক ত্বরণ কত। ঠিক আছে, কি চাইছে, কৌণিক ত্বরণ চাইছে। হ্যাঁ, আপনাকে টাও দেওয়া আছে, আপনাকে এই জিনিসগুলো দেওয়া আছে, আপনাকে বলছে কৌণিক ত্বরণ। তো টাও এর সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক কি, টাও ইকুয়াল টু কি আই আলফা না, এটা কি আপনার কৌণিক ত্বরণ না। তার মানে আপনি যদি টাও জানেন আর আই জানেন তাহলে তো আলফার মান পেয়ে যাবেন। তাহলে আই এর মান কি, আই ইকুয়াল টু কি এম কে স্কোয়ার না, এই যে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, আই ইকুয়াল টু কি এম কে স্কোয়ার। তো আপনি তো বের করতে পারছেন সব, আপনার আলফার মান ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, তারপর একটা কি বলছে, তারপর একটা বলছে যে আপনাকে একটা অবস্থান ভেক্টর আর ভেক্টর দেওয়া আছে আর একটা বল দেওয়া আছে, এটার উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে কি এফ ভেক্টর এটা। হ্যাঁ, তো আপনাকে টাও এর মান বের করতে বলছে। তো আমরা টাও ভেক্টর ইকুয়াল টু কি জানি, টাও ভেক্টর ইকুয়াল টু কি জানি, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এই দুটার ক্রস গুণ করলে কি পেয়ে যাবো, আমি টাও এর মান পেয়ে যাবো। হ্যাঁ, তো এখন দেখেন আপনাকে বলছে কি টাও এর এটা জানতে বলছে, মানে টাও ভেক্টরটা জানতে বলছে, আর হচ্ছে এটা মান জানতে বলছে। তো এখান থেকে তো আপনি ভেক্টরটার মান জানবেন। তো ভেক্টরটার মান মনে করেন এক্স আই হেড প্লাস ওয়াই জে হেড প্লাস জেড কে হেড আসলো। তো এটার মান কীভাবে বের করবেন, আপনারা এগুলো সবাই জানেন এখন, তো আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এভাবে করে এটার মান বের করে ফেলবেন। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে টর্ক, কৌণিক ভরবেগ এগুলো থেকে যে জিনিসগুলো আসে এরকমই আসে এবং এগুলো একটু সহজ। তো আমাদের এগুলো একটু একবার করে দেখে নিলে আমাদের কমন পড়ে যাবে সবসময়। ঠিক আছে, আচ্ছা আমাদের আরও কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে যে ফ্লাইহুইলের জড়তার ভ্রামক হচ্ছে যে এত দেওয়া আছে, আমাকে কৌণিক বেগ দেওয়া আছে 8 সেকেন্ডে 60 আরপিএম থেকে 300 আরপিএমে বাড়লে টর্কের মান কত হয়। ঠিক আছে, কৌণিক বেগ কত বলছে, 8 সেকেন্ডে 60 আরপিএম থেকে 300 আরপিএমে বাড়ছে। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আমরা একটু কৌণিক বেগ নিয়ে আলোচনা করব। তো আমরা রৈখিক বেগের ক্ষেত্রে কিন্তু কিছু সূত্র পাইছিলাম, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটার আলোকে আমরা কৌণিক বেগের কিছু সূত্র পাবো। ঠিক আছে, কৌণিক ক্ষেত্রে যখন হচ্ছে কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ, তখন কি হয়, এস এর জায়গায় কি হয়, থিটা আসে। ঠিক আছে, যে কত ডিগ্রি ঘুরছে সে। ঠিক আছে, আর ইউর জায়গায় কি হবে, ওমেগা নট ইন্টু টি প্লাস হাফ অফ এ জায়গায় কি হবে, আলফা ইন্টু টি। আশা করি বুঝতে পারছেন সবাই। তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু কি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা এস, মানে হচ্ছে ওমেগা নট আদি বেগ, এটা হচ্ছে কি শেষ বেগ, কৌণিক বেগ আর কি সব। এটা কি, এটা হচ্ছে যে আপনার আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আর এস এর জায়গায় কী হবে, থিটা হবে। থিটা হচ্ছে কি কৌণিক সরণ। তারপরে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আমরা এই সূত্রগুলো এখন ইউজ করব। ঠিক আছে, তো এই সূত্র যদি আসি, ফ্লাইহুইলের জড়তার ভ্রামক আয়ের মান দেওয়া আছে আমাকে কত, 0.05 কেজি মিটার স্কোয়ার। কৌণিক বেগের মান দেওয়া আছে এত সেকেন্ডে এত থেকে এত বাড়ছে, এত থেকে এত বাড়ছে, তার মানে হচ্ছে বেগের পরিবর্তন হয়েছে। আপনাকে কি দেওয়া আছে, কৌণিক বেগের পরিবর্তন দেওয়া আছে। হ্যাঁ, আমরা কি জানি, টাও এর মান বের করতে বলছে না, তাহলে টাও ইকুয়াল টু কি আই আলফা। আই এর ভ্যালু তো অলরেডি জানেন, আলফার ভ্যালু জানতে হবে। আলফা কি কৌণিক ত্বরণ না, তো কৌণিক ত্বরণ আমরা কিভাবে বের করতে পারি। আচ্ছা এই যে দেখেন এই সূত্র দিয়ে, আচ্ছা এই সূত্র দিয়ে কি পারবেন,
এই সূত্র দিয়ে আপনি কিন্তু কৌণিক ত্বরণটা ইজিলি বের করতে পারেন, এই যে এই সূত্র দিয়ে, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এই সূত্র দিয়ে আমি ইজিলি কী করতে পারি, কৌণিক ত্বরণ বের করতে পারি। কারণ কি, এই যে দেখেন 60 RPM থেকে 300 RPM এ বাড়ছে, তার মানে 60 RPM হচ্ছে আপনাকে ওমেগা নট দেওয়া আছে, আর 300 RPM কি ওমেগা দেওয়া আছে, ঠিক আছে, শেষ বেগ দেওয়া আছে, আর সময় কত 8 সেকেন্ড দেওয়া আছে। দেখেন এখান থেকে আপনি কি জানেন, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কত, আলফা, এখান থেকে বের করতে পারবেন। আচ্ছা এখানে ওমেগা কিসে দেওয়া আছে, RPM এ দেওয়া আছে না, টি কিসে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে না, তার মানে এই জিনিসটা আপনাকে কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে না। একটু আগে ভাই রেভলিউশন পার সেকেন্ড বলছিলাম না, যে 1 সেকেন্ডে কত, একটা রেভলিউশন দেয়, ঠিক আছে, মনে করেন 1 রেভলিউশন পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে একটা রেভলিউশন দেয়। আর এটা কি রোটেশন পার মিনিট, মানে হচ্ছে 1 মিনিটে 60টা রোটেশন দেয় এখানে, ঠিক আছে। 60 RPM, 60 RPM মানে কি 1 মিনিটে 60টা রোটেশন দেয়। 60টা রোটেশন মানে কি 60টা রেভলিউশন দেওয়া, ঠিক আছে, রেভলিউশন পার সেকেন্ড, রোটেশন পার সেকেন্ড সব কি সেম। আর এখানে কি দেওয়া আছে, রোটেশন পার মিনিট, সুতরাং আমরা এটাকে কি রোটেশন পার সেকেন্ডে নিয়ে যাব। তো রোটেশন পার সেকেন্ডে যদি নিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এটাকে 60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তো আমার রোটেশন পার সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। তাহলে হচ্ছে আমি ওমেগার ক্ষেত্রে কি নিব, আপনার 300 ডিভাইডেড বাই 60 রোটেশন পার সেকেন্ড নিছি, ঠিক আছে, বা রেভলিউশন পার সেকেন্ড হয়ে গেছে এখন, ওটা কি ওমেগা নির্দেশ করে। আবার হচ্ছে 60 ডিভাইডেড বাই 60, ঠিক আছে, আর নিচে কত 8 ইকুয়াল টু কত আলফা। তো এখান থেকে আপনি কাটাকাটি করে আপনি মান পেয়ে যাবেন, এখান থেকে 5 আসবে, 5 6 30, এখান থেকে 1 4, তার মানে হাফ, তার মানে আলফা ইকুয়াল টু কত হাফ, ঠিক আছে, 0.5। তো 0.5 যখন আপনি পেয়ে গেছেন আলফার মান, তাহলে তো আপনার এটার ভ্যালু চলেই আসছে, টাওয়ের ভ্যালু চলে আসছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। তো সেকেন্ড ম্যাথটা এখন ভাই বলি। সেকেন্ড ম্যাথটা কি বলছে, সেকেন্ড ম্যাথটা বলছে যে একটা দেয়াল ঘড়ি আছে, হ্যাঁ, দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার। এটা মনে করেন আপনার সেই মিনিটের কাটাটা, ঠিক আছে, আর এটা হচ্ছে ঘন্টার কাটা। তো মিনিটের কাটার দৈর্ঘ্য কত 18 সেন্টিমিটার যদি হয়, তাইলে হচ্ছে যে এই মিনিটের কাটার যে কৌণিক বেগ সেটা বের করেন, আর মিনিটের কাটার যে রৈখিক বেগ সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো মিনিটের কাটার খালি কি দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, বা ব্যাসার্ধ 18 সেন্টিমিটার, এটাকে হচ্ছে আপনি হচ্ছে মিটারে নিয়ে যাবেন, ঠিক আছে। তো এখন ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ কি 2πn ডিভাইডেড বাই টি, তাই না। আচ্ছা দেখেন তো, একটা মিনিটের কাটা পুরো একবার ঘুরে আসে কখন, পুরো একবার ঘুরে আসে বা 360 গমন করে তখনই যখন সে হচ্ছে 1 ঘন্টা হয়, পুরোপুরি 1 ঘন্টা হয়। তার মানে সে কি 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, সে 3600 সেকেন্ডে পুরো একটা রাউন্ড দিয়ে আসে, ঠিক আছে। তাহলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে 2π ইন্টু কয়টা রাউন্ড দিচ্ছে, একটা রাউন্ড কত সেকেন্ডে, 3600 সেকেন্ডে, এটা করলেই কি আপনি ওর হচ্ছে যে কৌণিক যে বেগটা আছে সেটা পেয়ে যাবেন। আবার রৈখিক বেগ কি ভি=, কি ওমেগার, এটা আমরা সবাই জানি। তাহলে ওমেগার মান জানেন, আর এর ভ্যালু দিয়ে গুণ করবেন, কাজ শেষ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা গেল। তো এখন দেখেন বলছে যে একটা পাখা প্রতি মিনিটে 300 বার ঘুরে, একটা পাখা প্রতি মিনিটে কতবার ঘুরে, 300 বার ঘুরে। সুইচ বন্ধ করায় 0.3 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2 মন্দন সৃষ্টি হয়। তার মানে আপনাকে আলফার ভ্যালু দেওয়া আছে বা কৌণিক মন্দন দেওয়া আছে, হ্যাঁ। পাখা থামতে কত সময় লাগবে, ঠিক আছে, টি এর মানটা জানতে চাইছে, আর এই সময় সে কতবার ঘুরবে এন এর মান জানতে চাইছে। তো এখন দেখেন প্রথমে আপনাকে কি বলছে, একটা পাখা প্রতি মিনিটে 300 বার ঘুরে, ঠিক আছে। একবার ঘোরা মানে কি 2π যাওয়া, ঠিক আছে। 300 বার ঘোরা মানে কি 300 × 2π যাওয়া। তার মানে হচ্ছে যে আপনাকে কি দেওয়া আছে, আপনাকে বেগ দেওয়া আছে যে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে সে কতগুলা রাউন্ড দিতেছে সেটা আপনাকে দেওয়া আছে, আর যতগুলা রাউন্ড দেয় তার কৌণিক বেগ তো ততই, তাই না। তো আচ্ছা আমরা সেইভাবে হিসাব করি, তাহলে তার কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কত আসবে, 2πn ডিভাইডেড বাই টি। তো এখন দেখেন প্রতি মিনিটে 300 বার ঘুরে না, তাহলে এন এর ভ্যালু কত হবে 300, আর প্রতি মিনিটে তো 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, ঠিক আছে। তার মানে তার কৌণিক বেগ কত 10π রেডিয়ান পার সেকেন্ড। আপনি তার দেখেন আদি বেগ নির্ণয় করে ফেললেন যে একটা পাখা এত বেগে ঘুরতেছিল। এখন আমি যখন সুইচটা বন্ধ করছি তখন সে এত মন্দন সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এত মন্দন সৃষ্টি হলে পাখা থামতে কত সময় লাগছে, তার মানে এত মন্দন সৃষ্টি পাখাটা একটা সময় থামছে, তার মানে আদি বেগ এটা হলে শেষ বেগ কত 0, ঠিক আছে। আর আপনাকে আলফার মান দেওয়া আছে কত 0.3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। এখন আপনাকে বলছে পাখা থামতে কত সময় লাগবে, তা আমরা কি জানি, এটা দিয়ে আমাদের কিছু সূত্র আছে না, যে মনে করেন v² = u² + 2s, v = u + at। আমরা এখানে সেই সূত্র ফেলবো, দেখেন v হচ্ছে শেষ বেগ, v = u + at।
এখন যেহেতু মন্দন সেহেতু আমরা কি দিতে পারি, সামনে মাইনাস দিতে পারি, না দিলে মাইনাস আসবে অটোমেটিক, সমস্যা নেই। তো দেখেন আলফার ভ্যালু জানেন আপনি, ওমেগা নটের ভ্যালু জানেন, ওমেগার ভ্যালু জানেন, টি এর ভ্যালু তো এখান থেকে এমনিই বের হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই টি এর ভ্যালু বের করতে পারছেন। তো এখন বলছে কি এই সময়ে সে কতবার ঘুরবে, ঠিক আছে। এই যে দেখেন তার যে বেগের পরিবর্তন হয়ে এই সময়ে সে আসছে, এই সময় সে কি বলছে কতবার ঘুরবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, টোটাল জিনিসটা এরকম, আচ্ছা ঠিক আছে। তো আমরা এটাকে কিভাবে করব, আচ্ছা তো আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ এই সময় সে কতবার ঘুরবে সেটা তো বলা টাফ। আমরা একটা কাজ করতে পারি, এই সময় তার স্মরণ কতটুকু বা টোটাল সে কত ডিগ্রি ঘুরছে সেটা আমরা বের করি। হ্যাঁ টোটাল কত ডিগ্রি ঘুরছে সেটা আমরা কীভাবে বের করবো, মনে করেন এই যে সময় টি এর ভ্যালু তো আমি জানি এখন, ঠিক আছে। টি এর ভ্যালু যদি জানি, আমরা কি জানি থিটা ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ তো হবে না মাইনাস হবে আর কি, ঠিক আছে। ওখানে প্লাস নিলে এখানেও প্লাস নেবেন, কারণ আপনার আলফার ভ্যালুটা মাইনাস আসবে, ঠিক আছে। এটা করলে কি আপনি টোটাল কত ডিগ্রি সে ঘুরছে শেষ সময় পর্যন্ত সেটা বের করতে পারবেন। কারণ হচ্ছে কি আপনার হচ্ছে আপনি হচ্ছেন যে এই যে দেখেন ইউ হচ্ছে আপনার আদি বেগ, ঠিক আছে। আর হচ্ছে আপনি কত সেকেন্ড ধরে ঘুরছেন সেটা একটু আগে আপনি পাইছেন যে থামতে কত সময় লাগবে, তো ওই থামার মধ্যবর্তী সময় পর্যন্ত সে কতবার এভাবে ঘুরছে, এভাবে কতবার ঘুরছে সেটাই হচ্ছে এই থিটাটা নির্দেশ করে, কত কোণ ঘুরছে। তো আপনি যদি কোণটা জানেন, হ্যাঁ আপনি কি জানেন যে 360 ডিগ্রি ঘুরলে কয়বার যায়, একবার ঘুরে, ঠিক আছে। মানে 360 ডিগ্রি যদি কোণ অতিক্রম করে তাহলে বস্তুটা কয়বার ঘুরবে, একবার ঘুরবে। তো সে যদি থিটা কোণ অতিক্রম করে তাহলে সে কয়বার ঘুরবে, থিটা বাই 360। তার মানে আপনাকে যদি বলে যে কয়বার ঘুরবে, তার মানে আপনি থিটাটা বের করবেন এখান থেকে, দেখেন সবগুলো ভ্যালু এখানে জানেন, থিটাটা বের করবেন ডিভাইডেড বাই 360 করবেন, কয়বার ঘুরবে সেই এনের মানটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস ভালো কথা, এখান থেকে আপনি যে থিটাটা পাবেন সেটা কিন্তু আপনি ডাইরেক্ট হচ্ছে কিসে পাবেন না, মানে ডিগ্রিতে পাবেন না, সেখানে আপনি কিসে পাবেন, রেডিয়ানে পাবেন। তো আপনি তখন কি লিখবেন যে 2 পাই ঘুরলে কয়বার যায়, একবার, তাহলে এটা হবে আপনার উত্তর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে এই পাশে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের অঙ্ক। কোনো একটা অদ্ভুত কারণে লাস্ট কয়েকটা ব্যাচের বইয়ের মধ্যে এই ঘর্ষণ গুণাঙ্ক নাই, কিন্তু এই ঘর্ষণ গুণাঙ্কের অঙ্ক সবখানে আসে, ঠিক আছে। তো আমরা একটু ঘর্ষণ গুণাঙ্কের কিছু অঙ্ক করব। প্রথম প্রশ্নটা ভাইয়া পড়ি। প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম বলছে যে আপনার 70 কেজি ভরের একটা বাক্স আছে, ঠিক আছে। 70 কেজি ভরের একটা কি আছে, একটা বাক্স আছে। সে হচ্ছে মেঝের উপর দিয়ে তাকে হচ্ছে 500 নিউটন বলে টানা হইতেছে। তো মেঝের উপর যদি তাকে আমি 500 নিউটন বলে টানি, একটা কি হবে, একটা বল ঘর্ষণ বল উল্টা দিকে ক্রিয়াশীল হবে না, একটা ঘর্ষণ বল কিন্তু উল্টা দিকে ক্রিয়াশীল হবে। তো যাই হোক, এখন বলছে এটার ঘর্ষণ সহগ এত, এবং আপনার এই যে বাক্সটা, এই বাক্সটার ত্বরণ কত সেটা জানতে চাইছে, ঠিক আছে। যে আমি যদি মেঝের উপর দিয়ে 70 কেজি ভরের একটা বস্তুকে 500 নিউটন বলে টানি এবং সেই জায়গার যদি ঘর্ষণ সহগ 0.5 হয় তাহলে বাক্সের ত্বরণ কত হবে সেক্ষেত্রে, ঠিক আছে। তো এখন জাস্ট একটা সিম্পল কথা বলি আপনাকে, হ্যাঁ ত্বরণ তো হবে ভালো কথা, তার আমি একটা বলে টানতেছি, ঠিক আছে, আর ঘর্ষণ বল একটা উল্টা দিকে কাজ করতেছে, হ্যাঁ। তো এই দুইটা বল, একটা আমার হচ্ছে মেইন বল আর এটা হচ্ছে মনে করেন যে আপনার ঘর্ষণ বল, ঠিক আছে। ঘর্ষণ বলকে ফ্রিকশন এফ দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ। তো হচ্ছে যে আপনার এই দুইটা বল যখন বিয়োগ হবে তারপর কি আমার একটা ফাইনাল বল কার্যকর হবে না, একটা ফাইনাল, এটা হচ্ছে আমার ফাইনাল বল, ঠিক আছে। এই ফাইনাল বল কার্যকর হবে এবং আমার যদি ত্বরণ হয় তাহলে কি এই দুইটার বিয়োগ ফলের ফলে যে ত্বরণ হবে সেটা হবে না, সেটার কারণে হবে না, তার মানে কি বিয়োগ করার পরে যেটা পাবো সেটা হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। তাহলে আমার এখানে অঙ্কটা কি হবে দেখেন, আমি তো এখানে আমার মেইন যে অরিজিনাল বল আমি দিচ্ছি সেটা আমি জানি, মানে আমার দেওয়া যেই বল, ঠিক আছে, এটা কি এজেন্ট দ্বারা দেওয়া বল বা আমার দ্বারা দেওয়া বলটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমি ঘর্ষণ বলটা বের করবো, সেটা এটা থেকে বিয়োগ করবো, তাহলে আমার কতটুকু বল আসলে কার্যকর আছে বস্তুর উপর আমি সেটা জানতে পারবো। তো ঘর্ষণ বল আমার বের করতে হবে। এখন আমাকে কি দেওয়া আছে, ঘর্ষণ সহগ দেওয়া আছে, এফকে দেওয়া আছে, এফকে ইকুয়াল টু কত 0.5। আচ্ছা আপনারা এই সূত্রটা আপনাদের বইতে মেবি এইভাবে ডাইরেক্ট নেই, আপনারা কিন্তু একটা সূত্র জানেন যে এফকে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কি আর,
ঠিক আছে, এই এফটা কি বোঝায়, এফটা হচ্ছে ঘর্ষণ বলটা বোঝায়। হ্যাঁ, তার মানে এটা কি ঘর্ষণ গুণাঙ্ক, আর এটা কি প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটা কি, আমরা যখন ভূমির উপর দাঁড়াই তখন আমরা ক্রিয়া বল দেই, আর অভিলম্ব বরাবর ভূমি আমাদেরকে কি দেয়, একটা প্রতিক্রিয়া বল দেয়, যেটা আমাদের কিসের সমান, ওজনের সমান। এটা কিসের বল, অবিলম্বিক প্রতিক্রিয়া বল। এটা কিসের সমান, আমাদের ওজন সমান, তার মানে আর ইকুয়াল টু কি mg। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আর এটা কি, এটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এখন এফ এ কি আমার দ্বারা প্রযুক্ত বল, সেটার মান কত, 500 নিউটন। ঠিক আছে, আমি এখন ঘর্ষণ বলটা বাইর করব, তার মানে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু কত, এফ কে ইন্টু আর। ঠিক আছে, এফ কে এর ভ্যালু কত 0.5 ইন্টু আর এর ভ্যালু কত এম ইন্টু জি, 70 ইন্টু 9.8। এটা ভাইয়ার পক্ষে আপাতত বের করা পসিবল না, এটা আপনারা বের করবেন। মনে করেন যে এটা 10, ভাইয়া ধরে নিলাম এটা কত 10। ঠিক আছে, তো এটা যদি না 10 বেশি কম হয়ে যায় মনে হয়, আচ্ছা যাক 10ই ধরলাম। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখেন, আমি হচ্ছি এফ এ যেটা দিতেছি এদিকে, আর আমার এফটা বা এটাকে, আচ্ছা এটাকে তো ফ্রিকশন, এটা এফ এফ ধরলাম। হ্যাঁ, যে ফ্রিকশন বল যেটা, সেটা হচ্ছে কোন দিকে, উল্টা দিকে ক্রিয়াশীল। তাইলে এই যে বস্তুর উপর আমি বল প্রয়োগ করতেছি, সেই বস্তুর উপর আসলে কত বল প্রয়োগ করতেছি, এফ এ মাইনাস এফ এফ না, এফ এ মাইনাস এফ এফ করবো। ঠিক আছে, এর ফলে যেই বলটা থাকবে সেই বলটাই তো আমার ত্বরণ দিবে, তাই না, সেই বলের কারণে আমি ত্বরণ পাবো, এফ ইকুয়াল টু এম এ পাবো, তাই না। তার মানে আমাকে তাহলে কি করতে হবে, যে আমি এখান থেকে দেখেন এফ এ পাইলাম, আর এইভাবে করে এফ এফ পাবো, ডিভাইডেড বাই এম। এম কত, 70 কেজি দিলে আমার কি ত্বরণ চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে বাক্সের অঙ্ক। কে যেন একটা রিকোয়েস্ট করছিলেন, তারপরে আর কি আমার এটার কথা ভালোভাবে মাথায় আসছে। ঠিক আছে, তো এখন দেখেন একটা অঙ্ক গেল। 2 নম্বর অঙ্কটা কি বলছে, 8 কেজি ভরের একটা বস্তু আছে, যা হচ্ছে একটা মেজের উপর দিয়ে চলতেছে, তার স্থিতি ঘর্ষণাঙ্ক হচ্ছে 0.5। ঠিক আছে, স্থিতি ঘর্ষণাঙ্ক কত, 0.5। তারপর হচ্ছে তার ঘর্ষণ কোণ কত। ঠিক আছে, আচ্ছা ঘর্ষণ কোণ দিয়ে দিছে ডাইরেক্ট। তো একটা জিনিস মাথায় রাখবেন যে ঘর্ষণ কোণ টেন থিটা ইকুয়াল টু কত, মিউ এস। ঠিক আছে, এটা কি ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণাঙ্ক। ঠিক আছে, তার মানে আপনাকে যদি ঘর্ষণ কোণ জানতে চাই, আপনি জাস্ট কী করবেন, টেন ইনভার্স ওই যে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণাঙ্কটা দিয়ে দেবেন। ঘর্ষণাঙ্কটা কত এখানে 0.45। ঠিক আছে, টেন ইনভার্স 0.45। তো যেটা আসবে সেটাই হচ্ছে যে আপনার কি, ওই যে ঘর্ষণ কোণটা। ঠিক আছে, এগুলো আগে ছিল, আগের এক ধরনের মোটা বই ছিল, সেগুলোর মধ্যে ছিল। ঠিক আছে, 14 সালের যারা এইচএসসি দিচ্ছে তাদের মেবি ছিল এটা। আচ্ছা, তো এখন দেখেন বলছে কি, আনুভূমিক দিকে ন্যূনতম কত বল দিলে এই বস্তুটা চলতে শুরু করবে। ঠিক আছে, একটা বস্তুকে আমার ন্যূনতম কত বল দিলে সে চলবে, যত বল দিলে সে ঘর্ষণটাকে অতিক্রম করতে পারবে, বা হচ্ছে ঘর্ষণ আর তার কাটাকাটি কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, সেটা দিলেই কি তা সে চলা শুরু করবে। ঠিক আছে, তার মানে ঘর্ষণের সমান বল পাইলে কি হবে, সে ঘর্ষণ কাটাকাটি হবে, তখন থেকে সে কি করতে পারবে, ন্যূনতম ওই বল দিলে সে চলা শুরু করবে। ঠিক আছে, বা চলার অবস্থা অর্জন করবে। হ্যাঁ, তার মানে হচ্ছে ঘর্ষণের সমান বল দিতে হবে। তো ঘর্ষণের সমান বল যদি দিতে চাই, আমরা কি জানি, ঘর্ষণের ক্ষেত্রে সূত্র কি, এফ কে ইকুয়াল টু কি, এফ ডিভাইডেড বাই কি আর, এটা আমরা জানি না। তার মানে হচ্ছে এই বলটা আমার জানতে হবে। এই ঘর্ষণের সমান বল যদি জানতে পারি, ন্যূনতম তার এই বল অর্জন করতেই হবে, নাইলে সে কোনো দিনই চলতে পারবে না। ঠিক আছে, তার মানে এফ ইকুয়াল টু কি, এফ কে ইন্টু আর। তো এফ কে এর মান কত, এফ কে এর মান হচ্ছে 0.45 ইন্টু আর এর মান কত, এম ইন্টু জি। আশা করি বুঝতে পারছেন। এম এর মান কত, 8 কেজি দেওয়া আছে, জি এর মান আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো দেখেন এখন হচ্ছে যে আমরা পরের অঙ্কটা করব। হ্যাঁ, তো পরের অঙ্কটা ভাই একটু বলি। পরের অঙ্কটা কি বলছে, যে 2500 কেজি ভরের একটা ট্রাক আর হচ্ছে 1200 কেজি ভরের একটা ট্রাক, দুইটা ট্রাককে আমি 10,000 নিউটন বল দিয়ে সামনে টানতেছি। ঠিক আছে, সামনে টানতেছি, আর তার এর পিছনে ঘর্ষণ বল হচ্ছে 2000 নিউটন, এর পিছনে ঘর্ষণ বল হচ্ছে 1000 নিউটন। এখন বলছে ট্রাক আর লরির যে ত্বরণ সেটা। এখন ট্রাক আর লরিতে আমি একটা দড়ি দিয়ে বেঁধে রাখছি। ঠিক আছে, এই দড়ি দিয়ে যখন আমি টানবো, তখন দুইজনের ভর কি এটার মধ্যে একসাথে ক্রিয়াশীল হবে। ঠিক আছে, দুইজনের ভর যদি একসাথে ক্রিয়াশীল হয়, তাহলে এখানে আমার ত্বরণ কত হবে। দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে 10,000 নিউটন বল এদিকে, আর হচ্ছে 2000 যোগ 1000, মানে মোট 3000 নিউটন বল হচ্ছে উল্টা দিকে কার্যকর করতেছে, তাই না। তার মানে হচ্ছে এফ মাইনাস, মনে করেন ওইটাকে ধরলাম এফ, তারপরে এটাকে ধরলাম F1, এটাকে ধরলাম F2, মাইনাস F1 মাইনাস F2। এই সবগুলো বল বিয়োগ করলে কি আমি একটা লব্ধি বল পাবো না, যেটা আমার ওইদিকে ক্রিয়াশীল, সেটার জন্য আমার কি হবে, ত্বরণ হবে না। তো ত্বরণ হবে, ভালো কথা। এখন দেখেন দুইটা কি একসাথে একটা দড়ির উপর ক্রিয়াশীল, টানলে কি দুইটাকে একসাথে টানতে হচ্ছে, তার মানে ভর দুইটা একসাথে ক্রিয়াশীল, তার মানে কি ভর কি M1 প্লাস M2 হবে, M1 প্লাস M2 ইন্টু এ।
তো আপনি M1 M2 জানেন, F1 F2 F সবগুলোই জানেন, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে ত্বরণ এ পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। তো ট্রাক আর লরির ত্বরণ কি সেম হবে? হ্যাঁ, অবশ্যই সেম হবে, কারণ দুইটা একই দড়ি দিয়ে বাঁধা, ঠিক আছে। তার মানে দুইটা ত্বরণ সেম হবে, ত্বরণ এখান থেকে বের করে ফেলবেন। তারপরে এখান থেকে কি চাইছে, এখান থেকে বলছে যে, ধরেন আমি কোশ্চেনটা পড়ি, বলছে যে এ ও বি এর মধ্যে সংযোগ দণ্ডের উপর টি নির্ণয় করো। এই যে দেখেন, এখন বলছে কি, এটা মনে করেন এ আর এটা হচ্ছে বি, এই যে দুইজনের ভিতর যে একটা টান হয়েছে, যে ওকে তো টানতেছে এ, ঠিক আছে, ওরে টানতেছে কি এই 10,000 নিউটন, হ্যাঁ। আবার ওরে টানার পরে ও তো চলা শুরু করছে, ওর থেকে আবার একটা টান গেছে টি, সেই টিটা দিয়ে ও টানতেছে। আবার যেহেতু ওর উপর ওর একটা ক্রিয়া আছে, তার মানে ওর উপর ওর একটা প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা দেখানো হয়েছে। তো বলছে এখানে যে টান বলটা হয়েছে, সেই টান বলটার মান কত সেটা জানতে চাইছে, ঠিক আছে। তো এটা যদি আমি দেখি আমার এ বস্তুর ক্ষেত্রে কি হয়েছে, এ বস্তুর ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা এম ইন্টু এ, আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে যে দাঁড়াইলো, ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া, আচ্ছা ঠিক আছে, ওর যে ত্বরণ হবে সেটা এই জন্য, আচ্ছা আচ্ছা দেখেন, ওর তো ত্বরণ হইতেছে কি এ পরিমাণ ত্বরণ হইতেছে, হ্যাঁ। ওর যদি এ পরিমাণ ত্বরণ হয়, ওরও তো এ পরিমাণ ত্বরণ হবে, ঠিক আছে। এখন ওর ভর মনে করেন যে আমি এখন জানি না, M1 ধরলাম, আর ওর ভর মনে করেন আমি জানি না, আমি M2 ধরলাম, জানি আসলে কিন্তু ধরলাম জানি না, হ্যাঁ। তাহলে ওর ক্ষেত্রে কি হয়েছে দেখেন তো, ও কেন সামনের দিকে গেছে, ও সামনের দিকে গেছে কারণ হচ্ছে ও ওরে টি বলে টানছে। ও যদি ওরে টি বলে না টানতো তাহলে তো হইতো না, ঠিক আছে। আগে কি হয়েছে, এই বলটার একটা অংশ আগে ওকে ও কাজে লাগাইছে, কাজে লাগিয়ে সামনে গেছে, তারপর সেটার একটা অংশ এখানে কাজ করছে টি হিসেবে, সেটা দিয়ে এ সামনে গেছে। তার মানে ওর জন্য কোন বল হয়েছে, মনে করেন বি এর জন্য, হ্যাঁ, বি এর জন্য কি হয়েছে, বি এর জন্য হচ্ছে আপনার M1 ইন্টু এ ইকুয়াল টু কি টি, যে এই টি বলটা কার্যকর হওয়ার কারণে ও হচ্ছে ত্বরণ অর্জন করে কি কোথায় গেছে, সামনের দিকে গেছে, হ্যাঁ। আবার হচ্ছে ও এ বস্তুর জন্য ধরি, এ বস্তুর জন্য কি হয়েছে দেখেন, এ বস্তুর জন্য হয়েছে কি, টোটাল বলটা কি এফ ধরছিলাম না, টোটাল বলটা যদি এফ হয়, ঠিক আছে, এফ যদি হয়, এই এফ এর থেকে কি কোন অংশটা বাদ গেছে, এফ এর থেকে কিন্তু এই টি অংশটা বাদ গেছে, টোটাল এফ এর থেকে টি অংশটা বাদ গেছে, বাকি অংশটা দিয়ে কি সে কি সামনের দিকে অগ্রসর হয়েছে, ঠিক আছে। টোটাল এফ এর থেকে কি টি অংশটা বাদ গেছে, বাকি অংশটা দিয়ে সে কি সামনের দিকে গেছে, তার মানে কি M2 ইন্টু এ হয়েছে। এই হচ্ছে দুইটা ঘটনা, ঠিক আছে। তা আপনাকে বলছে কি টি এর মানটা বের করতে বলছে না, তো এই টি এর ভ্যালু আপনি জানেন না জাস্ট, আর সব জানেন, ঠিক আছে। দেখেন M1 জানেন, আচ্ছা M1 জানেন, আপনি কি এ কি জানেন কি না, এটাও তো একটা কোশ্চেন, ঠিক আছে। এ কি আগের এ ইউজ করবো কিনা আমরা, এটাও কিন্তু একটা প্রশ্ন দাঁড়াইলো এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এখন মনে করেন আপনার প্রশ্নে কি বলছে, এ ও বি এর মধ্যে সংযোগ দণ্ডের উপর টান টি নির্ণয় করো, যেখানে ঘর্ষণ বল যথাক্রমে এত এবং এত। আচ্ছা ঠিক আছে, দুইজনের ক্ষেত্রে তো এ সেম হবে, তাহলে দুইজনের ক্ষেত্রে এ সেম হলে আমাদের আর টেনশন করার আদৌ কি প্রয়োজন আছে, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট করে ফেলি, ঠিক আছে। এখন দেখেন এই যে এই বলটা, এই বলটা, এই বলটা কি টোটালটা কাজ করে না, কারণ কি ওই যে আমরা আগের অঙ্কে দেখছিলাম যে এই যে ঘর্ষণ বল দুইটা, এই দুইটা বিয়োগ হয়ে যেই অংশটা আছে সেইটা হচ্ছে সামনের দিকে কাজ করবে। তার মানে এখানে এফ এর ভ্যালু কত, 7000, ঠিক আছে। এফ এর ভ্যালু কত হবে, 7000 হবে, হ্যাঁ। M2 এর ভ্যালু আমরা জানি, ধরে নেন যে এর ভ্যালু জানেন না, এর ভ্যালু আগের অঙ্ক থেকে আপনি পাইছেন, ঠিক আছে, আগের অঙ্ক থেকে পাইছেন, সেটা ইউজ করলেও হবে, এখানে না করলেও হবে, ঠিক আছে। তো ইউজ করলেও হবে, না করলেও হবে। তো এখন দেখেন তাইলে মানে ইউজ যদি আমি না করি সেক্ষেত্রে হচ্ছে যে আমার হচ্ছে যে ডাইরেক্ট টি এর মানটা চলে আসে, হ্যাঁ। তো মনে করেন যে আমরা ইউজ করব না, ঠিক আছে, এর ভ্যালুটা আমরা ইউজ করলাম না, হ্যাঁ। আগের অঙ্ক থেকে যেটা দিচ্ছে সেটা দিয়ে আমি এর মানটা ইউজ করলাম না। তো আমি হচ্ছে এখান থেকে টি এর মান কীভাবে বের করতে পারি, টি এর মান কিন্তু বের করা খুব সহজ, দেখেন কিভাবে করব। এইটা থেকে তো টি এর মান ডিরেক্ট চলে আসছে, টি ডিভাইডেড বাই টি কোনো আচ্ছা আমি যেহেতু ধরে নিলাম যে আমি এর ভ্যালু জানি না,
এর ভ্যালু না জানলে এগুলারে এক পাশে নিয়ে আসি, এ দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ আচ্ছা, তাইলে আমি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, ঠিক আছে। দেখেন আমি যদি 2 ভাগ 1 করি তাহলে আমার কি আসতেছে, 2 ভাগ যদি 1 করি এক পাশে আসতেছে হচ্ছে m2 ডিভাইডেড বাই m1, এই যে এটা ডিভাইডেড বাই এটা করলাম, আর এক পাশে কি আসতেছে f মাইনাস টি ডিভাইডেড বাই হচ্ছে টি, ঠিক আছে। এখন দেখেন m2 জানি m1 জানি, ঠিক আছে। এফ এর ভ্যালু কত 7000, কারণ হচ্ছে ঘর্ষণ বলগুলো বিয়োগ গেছে, আর টি দুইটা এটা এক পাশে গুণ যাবে, এটা এক পাশে গুণ যাবে, এখান থেকে আমি ইজিলি কিন্তু টি এর ভ্যালুটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। টি এর ভ্যালু টি কি, টান নির্দেশ করতেছে, টান হচ্ছে একটা বল, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে করছি। হ্যাঁ, দেখা গেছে যে অনেক রাত হয়ে গেছে, তো এখন হচ্ছে যে আর মাথা কাজ করতেছে না। হ্যাঁ, তো আপাতত হচ্ছে এই হচ্ছে যে আপনাদের মোটামুটি যতগুলো আমি পাইছিলাম এই হচ্ছে মোটামুটি আপনাদের ঘটনাগুলা। তো আপনাদের আরও 2-1টা টাইপের অঙ্ক আছে যেগুলো আপনাদের বইয়ের মধ্যে থেকে ভাগ করাইছিলাম, ব্যাংকিং ট্যাঙ্কিং, ওগুলো আর আপাতত না করাই, কারণ হচ্ছে ওগুলো সহজ, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যে খুব সুন্দরভাবে ভাইয়ের এই অঙ্কগুলো করে ফেলবেন ইনশাল্লাহ, আশা করি সবাই বুঝবেন, বেশ ভালোভাবেই করবেন। হ্যাঁ, আর এটার ঘটনাটা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এটার ঘটনাটা আশা করি বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, তো এটা এভাবে করে ফেলবেন, ঠিক আছে। আর হচ্ছে যে আপনারা একটা জিনিস বলতে পারেন যে ভাইয়া ডাইরেক্ট ত্বরণটা কেন ইউজ করলেন না, ডাইরেক্ট ত্বরণ ইউজ করতে পারতাম আমি, কিন্তু ডাইরেক্ট ত্বরণ ইউজ করলে আমার অঙ্ক দেখা গেছে যে এই লাইনই শেষ হয়ে যায়, ঠিক আছে। এখন বলবেন ভাই এই লাইনে শেষ হলে সমস্যাটা কি, এই লাইনে শেষ হলেও সমস্যা নেই, কিন্তু আমি ধরে নিছি যে আমি ত্বরণ জানি না, কিন্তু দুইজনের ক্ষেত্রে যে সমত্বরণ হবে সেটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। দুইজনের ক্ষেত্রে সমত্বরণ হবে এ হবে, তো এটা আমি বাদ দিয়ে দিছি, শেষ। কিন্তু আমাকে যদি বলতো পরের অঙ্কে, মানে আমাকে বলে দেয়নি যে ত্বরণ ওইটাই, পরের অঙ্কে কি আমাকে বলে দেয়নি যে ত্বরণ ওইটাই, ত্বরণ যদি ওইটাই বলতো তাহলে আমি এই লাইনেই আমি অঙ্ক শেষ করে দিতে পারতাম, ঠিক আছে। পরের লাইনে হয়তো বা মানে আমার প্রশ্নটা আমার কাছে পুরোপুরি নাই, পরের লাইনে হয়তো বা বলছে যে দুইটা বস্তু যদি, ট্রাক এবং লরি দুইটা জিনিস যদি সমত্বরণে চলে, দুইটা জিনিস যদি কি সমত্বরণে চলে, তাহলে হচ্ছে কি এই যে এই টি এর মানটা কত হবে, বা হচ্ছে মধ্যবর্তী টান কত হবে। তো সেটার ক্ষেত্রে আমি হচ্ছে যে জাস্ট নর্মাল করে সূত্র বের করছি যে ও হচ্ছে এই টানের কারণে এগিয়ে যাচ্ছে, তার মানে ওর উপর বল এটা, তো ওর উপর বল এটা হলে এটার জন্য হচ্ছে ওর ত্বরণ হচ্ছে, তার মানে F = ma, ঠিক আছে। আবার ওর উপর কোন বল, ওর উপর হচ্ছে এই টোটাল বলটা। এখন টোটাল বলটার মধ্যে আবার একটা ঘটনা আছে, কি টোটাল বলটা হচ্ছে এই দুইটা ঘর্ষণ বল থেকে কি হয়েছে, বিয়োগ হয়েছে, ঠিক আছে। এই টোটাল বলটা থেকে, ঠিক আছে, এই টোটাল বলটা থেকে যদি এই টান বলটা বিয়োগ দিই তাহলে ওর উপর প্রযুক্ত কত বল আছে সেটা বের হবে। তাহলে দেখেন F - T, ঠিক আছে, মানে 7000 - T ইকুয়াল টু হচ্ছে এটার কারণে ওর ত্বরণ হয়েছে। তো এইভাবে করে করলাম আর কি, ঠিক আছে। যদি আপনাকে ত্বরণ বলে দেওয়া না থাকে, আর যদি ত্বরণ বলে দেওয়া থাকে ডাইরেক্ট একটা লাইনে বসায় দিবেন, অঙ্ক শেষ, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই হচ্ছে কথা। এই হচ্ছে যে আমাদের নিউটনের বলবিদ্যার অঙ্ক ছিল। আর যদি কারো কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই জানাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর ভাইয়া যদি দেখি যে আরও কিছু বাড়তি অঙ্ক করানোর প্রয়োজন আছে, আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও বানাই দেবো, ঠিক আছে। সবাই দোয়া রাখবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।